আমরা চলে আসছি লাইভে। সবাইকে শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ঈদ মোবারক। কালকে আমাদের একটু অন্যরকম ঈদ হবে, যে ঈদটা আমরা আসলে এরকম ভাবি নাই কোনোদিন যে এরকম একটা আমরা ঘরবন্দি ঈদ করবো। যাই হোক, যতই আমরা ঘরবন্দি হই, আমরা কিন্তু মানুষের কাছাকাছি চলে আসছি যেভাবেই পারি। আজকে যেমন আমরা চলে আসছি অনলাইনে, এভাবে একসাথে হয়ে। একজন আরেকজনকে চিনতাম না, কিন্তু আজকে আমরা চিনতে পারছি এই লাইভে এসে। একজন আরেকজনের সাথে পরিচিত হচ্ছি, আমাদের সুবিধা অসুবিধাগুলো শেয়ার করছি। তা আজকে লাইভের বিষয়টা হচ্ছে যে আমরা কেমন আছি, কেমন থাকবো। আমাদের সাথে আছেন দুজন ডক্টর, আর কিছু সমাজকর্মী এবং সাংস্কৃতিক মনা কিছু মানুষ আছে। সবাই মিলে আমরা আড্ডা দিব, তার সাথে সাথে আমরা চিকিৎসা সম্পর্কে কিছু জানবো। এই করোনা তো আমরা আবদ্ধ হয়ে আছি, করোনা সম্পর্কে আমরা জানি কি করে করোনা থেকে বাঁচতে হয়, তার সাথে সাথে অন্য আর কোনো অসুখ থেকে যাতে আমরা বাঁচতে পারি, কিভাবে থাকতে পারি, সেই সব বিষয়ে আমরা আলোচনা করব। তো আমি প্রথমেই যাচ্ছি, যার যার পরিচয়টা যদি আপনারা দিয়ে দেন সবচেয়ে ভালো হয়। জাহানারা বুলা আমার পাশে আছো, তুমি যদি শুরু করো তোমার পরিচয়টা দিয়ে। তারপর আসবে শরীফ ইউ আহমেদ, ডক্টর শরীফ ইউ আহমেদ। তারপর বাদুল সাহা শোভন। এরপরে আসবেন ডক্টর প্রফেসর সাফুল আবিদিন। সবশেষে আমাদের সুইট মেয়ে ফারহানা শায়লা। সবার আগে ঈদ মোবারক। কালকে আমাদের ঈদ হতে যাচ্ছে। আর আমার পরিচয় হচ্ছে, আমি জাহানারা বুলা, ঢাকা ইউনিভার্সিটিতে সাহিত্যের উপর পড়াশোনা করেছি, বাংলা ভাষা ও সাহিত্য। এখন হাউসওয়াইফ। এক সময় আমি একটা কলেজে পড়াতাম, এখন আর পড়াচ্ছি না, এখন ঘরেই থাকি, একটু লেখালেখি করি, এই আমার পরিচয়, আর কিচ্ছু না। খুব সুন্দর পরিচয়, খুবই সুন্দর পরিচয়। তুমি বোধহয় একটু কিছু করো, ছবি তুলো, ফটোগ্রাফি করো, তো আমরা সেটা সম্পর্কেও জানবো, শখের বিষয়টা। হ্যাঁ, ওটা মানে খুব শখে। হ্যাঁ, ঠিক আছে। তার পাশে এখন ডক্টর শরীফ ইউ আহমেদ। আসসালামু আলাইকুম, আমি ডক্টর শরীফ উদ্দিন আহমেদ। আমি সহযোগী অধ্যাপক, প্রিভেন্টিভ মেডিসিন, কমিউনিটি মেডিসিন। তো আমি আসলে শিক্ষকতা করেছি বিভিন্ন মেডিকেল কলেজে, প্রাইভেট মেডিকেল কলেজে। তো এখন আমি শিক্ষকতা করছি না, তবে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কনসালটেন্ট হিসেবে কাজ করি। তো আমি আজকে ঈদের আগের রাতে আমাদের এই প্রোগ্রামে সবাইকে এসে শোনার জন্য ধন্যবাদ দিচ্ছি, এবং আমাকে এখানে ডাকার জন্য আপনাদের বিশেষ আপুকে অনেক ধন্যবাদ। আমরা সব আস্তে আস্তে শুনবো সময় মতো। এখন তোমার লাইফটা একটু কম, আমি জানি তুমি ফ্রন্ট লাইন সোলজার করোনার। তুমি প্রায় দেখি তোমাকে, আমি তোমাকে তুমি করে বলি, সভ্য শরীফ আমার ছোট ভাই, প্রায় দেখি তুমি পিপিএ পরে ছবি দিচ্ছ, দেখছো, আমরা সেই সম্পর্কে পরে শুনবো। শোভন প্লিজ ভাইয়া। সকলকে ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। সকলকে ঈদের আগাম শুভেচ্ছা। আমি বাদুল শাহ শোভন। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ আই হসপিটাল এর রায়ের বাজার শাখার দায়িত্বে আছি। আর আমার পাশাপাশি একটি শখের জায়গা আছে, পূর্বা প্রকাশনী, সেটিও রয়েছে। আর আমার সংগঠন কণ্ঠশীলন, গান করি, কবিতা আবৃত্তি করি, কবিতা লিখি, লেখালেখি, সাধারণ মানুষের সাথে থাকতে ভালোবাসি। ধন্যবাদ। আমরা সময় সময় অবশ্যই তোমার কণ্ঠশীলনের যে কি কি কাজ হয় সেটাও শুনবো। আমাদের আছেন প্রফেসর আশরাফুল আবিদিন ভাই। আপনার ক্যামেরাটা একটু দূরে নিয়ে বলেন। আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, এবং আপনাদেরকে এই অনুষ্ঠান পরিচালনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি সৈয়দ AM আসফারুল আবিদিন, নাক কান গলা বিভাগের ডাক্তার। আমি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে শিক্ষকতা করি। এছাড়াও আরো অন্যান্য প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত আছি, যেমন বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজের সাথে ইমপ্যাক্ট ফাউন্ডেশন, এটা একটা অনেকে হয়তো শুনে থাকবেন। ইমপ্যাক্ট ফাউন্ডেশন একটা প্রতিষ্ঠান গরিব মানুষদের চিকিৎসা করার জন্য, এদের সাথে জড়িত আছি।
আহ, এই আমার পরিচয়। আর এই বয়সে আসলে তাহলে হবি এমন কিছু নেই, সাধারণ যেমন মানুষের যেভাবে থাকে ঠিক সেভাবেই আমার আছে। ধন্যবাদ। আপনি বোধহয় অনেক বছর দেশের বাইরে ছিলেন, সেই গল্পটা হ্যাঁ, আমি দেশের বাইরে ছিলাম বেশ কিছু বছর। আফ্রিকার অঞ্চলগুলোনে আমি কনসালটেন্ট হিসেবে ছিলাম। কিং ফাহাদ ওদের হসপিটাল আছে, ওখানে শিক্ষকতা করেছি। সেই সময়কার আপনার অভিজ্ঞতাগুলো নিশ্চয়ই আমরা শুনবো। আমাদের এই যে আরেকজন ছিল, ওর নেটওয়ার্কের সমস্যা, ও স্ক্রিনে আসছে না। তো আমরা ও যখনই আসবে তখনই আমরা তার পরিচয়টা জেনে নিব। আমরা শুরু করতে পারি আবিদিন ভাইকে দিয়ে, কিন্তু আপনি সবার শেষে কথা বলছেন। আর আমার পরিচয়টা আমি সময় সময় দিব, সময় সময় দিব। আবিদিন ভাই, আপনি আমি আপনাকে একটা জাস্ট একটা কোশ্চেন করি, যে আজকে আমাদের এই লকডাউন সময়ে আপনাদেরকে তো হাসপাতালে যেতে হচ্ছে প্রতিদিনই, পিপিএ পরে যেতে হচ্ছে, আর আপনি হচ্ছেন নাক কান গলা বিভাগের। তো এখানে অনেক পেশেন্ট আসে যাদের উপসর্গগুলো করোনার উপসর্গের মতো হয়। তো আপনার কাজটাই হচ্ছে খুব মুখের কাছে বা নাক দেখা, মানে খুব তাদের করোনা হতে পারে বা পজিটিভ পেশেন্টের খুব কাছাকাছি আপনাকে যেতে হয়। তো কিভাবে আপনি এতদিন নিজেকে সুরক্ষায় রেখেছেন, এই বিষয়টা যদি একটু বলেন, তাহলে আমাদের যে বাকি ডক্টররা আছে তারাও অনেক উপকৃত হবে। আচ্ছা, প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে পুরা পৃথিবীতে প্রায় 1.5 কোটি মানুষ এই করোনা এফেক্টেড, বাংলাদেশেও কম নয়, 33,000 সোফার। মৃত্যু রেটও বাংলাদেশে অন্যান্য দেশের তুলনায় অনেক কম, 1.4%। অন্যান্য দেশ যেমন ইউএসএ তে 6%, ফ্রান্স, ইতালি 14% উপরে চলে গেছে। সেই তুলনায় সরকারি হিসাব মতে আমরা যথেষ্ট কম, তারপরও আমরা অনেক ভালো আছি। তো এই আমাদের আড্ডাটা হয়তোবা একটু ডিফারেন্ট হবে, যেহেতু আমাদের এই সময়কালের যে সমস্যা সেটা নিয়ে আমাদের মেইন আলোচনা। আমাদের এই আলোচনাটাই এখানে থাকবে হয়তোবা। আর ঈদটা হয়তোবা আমাদের খুব আনন্দদায়ক, অন্যান্য সময় যেরকম হয় এক বাসা থেকে আরেক বাসায় যাওয়া বা কোলাকুলি করা, হ্যান্ডশেক করা, নামাজ পড়ার ভিতরে একটা আনন্দ আছে সকালবেলাতে, সেটাও হয়তোবা আমাদের জন্য একটা ভিন্ন ধর্মী হবে। তার পরবর্তীতে আপনার যে প্রশ্ন যে নাক কান গলার রোগী কিভাবে দেখেন, কিভাবে দেখেন, কিভাবে তো নিজেকে নাক কান গলার রোগী দেখতে গেলে কতগুলা জিনিস আমাদের খেয়াল করা উচিত, যেহেতু আমাদের নাকের কাছে গলার কাছে যেতে হয়। প্রথম কথা, হয়তোবা অনেক কিছু আমরা মেনটেন করতে পারি না, সেটা হলো আমাদের উচিত প্রথমে টেলিমেডিসিন ভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা। সেটা আসলে নাক কান গলাতে অনেক সময় হয় না, কিছু কিছু ক্ষেত্রে রোগীরা আমাকে বলে, বিশেষ করে চেম্বারের পেশেন্ট গুলোকে টেলিমেডিসিন অ্যাপ্লাই করে সেভাবে আমরা চিকিৎসা দিই। টেলিমেডিসিন জিনিসটা পরবর্তী আলাপ করা যাবে। দ্বিতীয়ত, যে সমস্ত রোগীরা আমাদের কাছে আসে সেই সমস্ত রোগী দেখার জন্য আমরা চেষ্টা করি এন্ডোস্কোপির মাধ্যমে দেখার জন্য। এন্ডোস্কোপিটা এটা একটা রিজিড এন্ডোস্কোপ, একটা টেলিস্কোপ থাকে। সেই টেলিস্কোপটা আমরা নাকে দিয়ে আমরা টিভিতে দেখতে পারি, সেক্ষেত্রে আমার শরীরটাকে দূরে রাখতে পারি, গলার ভিতর দিয়ে, নাকে দিয়ে, কানে দিয়ে দেখে আমি 6 ফিট না হোক, অর্থাৎ 1 মিটার না হোক, তার কাছাকাছি আমরা বডিটাকে সরিয়ে দেখতে পারি। প্রথম কথা, আমাদের রোগীদেরকে বলতে হবে জি জি রোগীদেরকে আমাদেরকে প্রথমে একটা শর্ট আউট করতে হয় যে সমস্ত ক্রনিক পেশেন্ট যেটা পরে দেখলে চলে, সেই সমস্ত রোগীগুলোকে আমরা পরে দেখার চেষ্টা করতে পারি। যেমন বাইরে কোনো সোয়েলিং আছে যেটা তার অ্যাকিউট প্রবলেম এখন নেই, যেমন থাইরয়েড সোয়েলিং বা অন্য কোনো ক্রনিক কেস যেটা ম্যালিগন্যান্ট নয়, সেই সমস্ত কেসগুলোকে আমরা প্রথমেই আলাদা করতে পারি যে আপনারা এই মুহূর্তে ডাক্তাররা যদি খুব সমস্যা না হয়, কাছাকাছি না আসলেও চলবে চিকিৎসার জন্য, আপনার পরবর্তী চিকিৎসা করতে পারবেন। কিন্তু যে সমস্ত অ্যাকিউট কেস এবং তার অবস্ট্রাকশন হওয়ার মতন, সেটা থ্রটে অবস্ট্রাকশন হতে পারে, ইয়ারে হতে পারে, নোজ হতে পারে, যেখানে তাদেরকে চিকিৎসা করার জন্য আমাদের কাছে আসে এবং আমাদের সেটা চিকিৎসা করতে হয়। আরো কিছু আছে যেমন ব্যথাযুক্ত কেস, সেগুলো আমাদেরকে চিকিৎসা করতে হয়। তো আমাদের প্রোটেকশন এবং রোগীর প্রোটেকশন এখানে দুটো জিনিসই নির্ভর করবে। আমাদের প্রোটেকশনের জন্য আমরা চেষ্টা করব পিপিএ পরে, মাস্ক পরে, গ্লাভস পরে এবং ফেস শিল্ড পরে, ফেস মাস্ক এবং ফেস শিল্ড পরে রোগীর কাছাকাছি যাওয়া। যদি সম্ভব হয় এন্ডোস্কোপির ফ্যাসিলিটিস থাকে, অনেক জায়গাতে নেই, আবার অনেক জায়গাতে আছে, প্রাইভেট অর্গানাইজেশনগুলো অবশ্যই
থাকে, গভর্নমেন্ট অনেক পেরিফেরি গুলো অনেক সময় থাকে না। তো সেই আমরা যদি এন্ডোস্কোপি করে দেখতে পারি তাহলে আমরা কিন্তু ডিসটেন্স মেনটেন করে আমাদের দেখা সম্ভব হয়। পেশেন্টের কমপ্লেইন শুনলে কিন্তু অনেকখানি আমরা আগে আলাদা করতে পারি যে পেশেন্টটা আসলে কোভিড-19 ভুগছে কিনা, অর্থাৎ করোনা ভাইরাসে তার এফেক্ট করেছে কিনা। সেটা আপনারা অনেকটা বুঝতে পারেন। অ্যাসিম্পটোমেটিক আছে, ঠিক আছে, আমরা অ্যাসিম্পটোমেটিক সময় আছে। সময় আরো জানবো আবেদিন ভাই, জি জি সময় সময় আরো জানবো। আমার দর্শকের কোশ্চেনও থাকবে। দর্শকদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনি এই সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাদের মেসেজে যে ইনবক্সে আছে ওখানে যে লিখবেন, আমরা সেটা ডাক্তার সাহেবের কাছে পৌঁছে দিব, ওনারা উত্তর দিবেন। আমাদের সাথে চলে এসেছে ফারহানা, ওর বোধহয় নেটওয়ার্কের সমস্যা ছিল। তো ফারহানা, এবার তুমি ছোট্ট করে তোমার পরিচয়টা দাও। অবশ্যই দিচ্ছি। হ্যাঁ, আমার নেটওয়ার্কের প্রবলেম ছিল। আমি ফারহানা সুলতানা, আমার নিকনেম শায়লা নামে চেনে সবাই। তো আমি হচ্ছে একটা বেসরকারি উন্নয়ন সংস্থায় আছি, অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট। এখানে হচ্ছে আমি চাইল্ড রাইটস নিয়ে কাজ করছি। আর এমনিতে আমার পড়াশোনা ছিল রাজশাহী ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স, তারপর এখন ঢাকা ইউনিভার্সিটিতে এমফিল কমপ্লিট করলাম, পিএইচডির জন্য এখন মানে শুরু করেছি জাস্ট, এই তো। খুব সুন্দর পরিচয়। পিএইচডি করছো, ধন্যবাদ। আশা করি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমি তোমার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। তো ধন্যবাদ। এখন এই মুহূর্তে আমাদের দর্শকদের অনেক দর্শক চলে এসেছে, আমাদেরকে দেখছে। তো এখনো কোনো প্রশ্ন আসে নাই। তো আমি বুলার কাছে যাচ্ছি। বুলা, যদি তোমার কাজ সম্পর্কে কিছু বলো, আমরা শুরু করি, তাহলে সেভাবে দর্শকরা প্রশ্ন করবে আমাদেরকে, আমাদের কাজের উপরে। আমার কাজ মানে লেখালেখি। লেখালেখি কি নিয়ে লেখালেখি করো? তো এখন কি নিয়ে লিখছো? এই যে কোভিড এর সময় বাসায় বসে আছো, এই সময়কার কোনো অভিজ্ঞতা কি নিয়ে কি কিছু লিখেছো? সেটা হ্যাঁ, যদি কবিতা লিখে থাকো, কোনো কবিতা বা গল্প আমাদেরকে একটু করে পড়ে শোনাবে। শোনাবো। এখনই শুনবা? হ্যাঁ, তুমি এটা তো আসলে তোমার ইচ্ছা, তুমি যখন শোনাতে চাও। আর খুব আচ্ছা, আমার তো ফর্মাল, সময় লাগবে। খুব ফর্মাল একটু কিছু না, ক্যাজুয়ালি আমরা গল্প করছি। সেটাই। গল্পের ফাঁকে হ্যাঁ, ফাঁকে তো আমরা চিকিৎসা নিব ডাক্তার সাহেবের হ্যাঁ, কাছ থেকে। আমার মনে হয় তোমরা একটু চিকিৎসা নিতে থাকো, আমি একটু বের করি, আমার মোবাইলে কবিতাগুলো আছে, তা আমি একটু বের আচ্ছা, করে আনি। ঠিক আছে। এখন এত বেশি চিকিৎসার দিকে যাব না, ভয় লাগে, তাই না? আমরা একটু ঈদের আরো মুডে থাকি। তাহলে শোভনের কাছে চলে যাই। বাদল সাহা হ্যাঁ, শোভন, সে সুন্দর কবিতা আবৃত্তি করে, গানও করে। আমি গতকাল তার লাইভে গানও দেখেছি, খুব প্রাণবন্ত লাইভ ছিল। তো শোভন কি শোনাতে চায়? বাদল কি শোনাবে আমাদেরকে? আমি আগামীকাল আমাদের জাতীয় কবি আগামীকালের কথা বাদ। নজরুল আচ্ছা, জয়ন্তী, সরি। না আগামীকাল নজরুল জয়ন্তী, এই জন্য আমি নজরুলের একটি কবিতা করতে চাচ্ছি সবার শিওর উদ্দেশ্যে। শিওর। ঈদের আনন্দ তো রয়েছেই, এর মধ্য দিয়ে যেহেতু একই সাথে নজরুলকেও আমরা স্মরণ করতে চাই, হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই, নজরুলের কালকে নজরুল জয়ন্তী, উৎসাহ কালকে অবশ্যই। করতে চাই। আমিও তাহলে ওই জিনিসই করবো না, কোভিড নিয়ে আর কত পড়বো, এমনি অন্য কিছু পড়বো। হ্যাঁ, আমাদের সাথে অঢেল সময় অবশ্যই। আমরা সবকিছু সেটাই, নিয়ে আলোচনা করবো। আমরা কারণ আমরা সবাই জানি আফরোজা আপু অসম্ভব ভালো নজরুল সঙ্গীত করেন। আমি নজরুল সঙ্গীত হ্যাঁ, শুনবো আপুর কাছে, আমরা সবাই শোনাবো। শুনবো। আমি শুরু করছি। হ্যাঁ, আমরা আমাদের সাউন্ড গুলো একটু মিউট করি, তাহলে শুনতে ভালো ভালো লাগবে না? আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। আমি বাতাস হইয়া জড়াইব কেশ, তিনি যবে যাবে খুলিতে, তবু আমারে দেব না ভুলিতে। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে, সেদিন বুঝবে, অস্ত পাড়ের সন্ধ্যা তারায় আমার খবর পুছবে, বুঝবে সেদিন বুঝবে। ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানন গিরি, সাগর আকাশ বাতাস চিরি। যেদিন আমায় খুঁজবে বুঝবে, সেদিন বুঝবে।
স্বপন ভেঙে নিশুথ রাতে জাগবে হঠাৎ চমকে, কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে ও বুক চমকে, জাগবে হঠাৎ চমকে। ভাববে বুঝি আমি এসে বসনু বুকের কোলটি ঘেঁষে, ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন, বেদনাতে চোখ বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। গাইতে বসে কণ্ঠ ছেড়ে আসবে যখন কান্না, বলবে সবাই সেই যে পথিক, তার শেখানো গান না, আসবে ভেঙে কান্না। পড়বে মনে আমার সোহাগ, কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ, পড়বে মনে অনেক ফাঁকি, অশ্রুহারা কঠিন আঁখি, ঘন ঘন মুছবে, বুঝবে সেদিন বুঝবে। আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন, তুলতে সে ফুল গাঁথতে মালা, কাঁদবে তোমার কঙ্কন, কাঁদবে কুটির অঙ্গন। শিউলি ঢাকা মোর সমাধি, পড়বে মনে উঠবে কাঁদি, বুকের মালা করবে জ্বালা, চোখের জলে সেদিন বালা, মুখের হাসি ঘুচবে, বুঝবে সেদিন বুঝবে। আবার গাঙে আসবে জোয়ার, দুলবে তরি রঙ্গে, সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে, দুলবে তরি রঙ্গে। পড়বে মনে সে কোন রাতে এক তরিতে ছিলেম সাথে, এমনি গাঙে ছিল জোয়ার, নদীর দুধার এমনি আধার, তেমনি তরি ছুটবে, বুঝবে সেদিন বুঝবে। যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে। অস্ত পাড়ের সন্ধ্যা তারায় আমার খবর পুছবে, বুঝবে সেদিন বুঝবে। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। আমি বাতাস হইয়া জড়াইব কেশ, বেনি যবে যাবে খুলিতে, তবু আমারে দেব না ভুলিতে। আমি চিরতরে দূরে চলে যাব। বাহ, বাহ, শোভনের গেছে। অনেক কিন্তু গুণ। আমরা শোভনকে হারাতে চাই না, তোমাকে কখনোই হারাতে শোভনের দিব অনেক না। গুণ। আমরা হারাতে দিব না। পরবর্তীতে আমরা একটু মানে বেঁচে থাকার গান শুনবো শোভনের কাছে বা কবিতা শুনবো, হারাতে দিব না। বুলাকে অবশ্যই রেডি? অবশ্যই। হ্যাঁ, আমি তাহলে প্রথম একটা কাজী নজরুল ইসলামের কবিতাই পড়ি, নজরুল জয়ন্তী যেহেতু কালকে। একটা নজরুল কবিতা পড়ি, ছোট কবিতার নাম হচ্ছে বিজয়িনী। শোনা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। কবিতার নাম বিজয়িনী, কাজী নজরুল ইসলাম। হেমর রানী, তোমার কাছে হার মানি আজ শেষে, আমার বিজয় কেতন লুটায় তোমার চরণ তলে এসে। আমার সমর জয়ী অমর তরবা দিনে দিনে ক্লান্তি আনে, হয়ে ওঠে ভারী। এখন এ ভার আমার তোমায় দিয়ে হারি, এই হার মানা হার পরাই তোমার কেশে। ওগো জীবন দেবী, আমায় দেখে কখন তুমি ফেললে চোখের জল। আজ বিশ্বজয়ীর বিপুল দেউল তাইতে টলমল। আজ বিদ্রোহীর এই রক্তরথের চূড়ে বিজয়িনী, নীলাম্বরীর আঁচল তোমার উড়ে। যত তুন আমার আজ তোমার মালায় পড়ে, আমি বিজয়ী আজ নয়ন জলে ভেসে। হে মোর রানী, তোমার কাছে হার মানি আজ শেষে। ধন্যবাদ। Wow.
অনেক সুন্দর আপু। খুবই ভালো লাগলো। খুব তোমার সুন্দর। সাউন্ডটা বোধহয় একটু ডিস্টার্ব করছিল। খুবই সুন্দর, খুবই সুন্দর। আচ্ছা, আমরা একটু দর্শকের কাছে যাচ্ছি। দর্শকদের কিছু প্রশ্ন আসছে। তো আকাশ চৌধুরী সে ডক্টর শরীফ আহমেদের কাছে প্রশ্ন করেছে যে আমরা যারা কোয়ারেন্টাইনে থাকি, ঘরে থাকি, তাদের অনেকেই আলো বাতাস ঠিক মতো পায় না। যা না পেলে মানুষের দেশে যে কোনো রোগ সহজেই বাসা বাঁধতে পারে। এর থেকে কি প্রয়োগটা, কিভাবে বাঁচতে পারি? আচ্ছা, আমি প্রশ্নটা ডক্টর যা শরীফ বুঝতে পারলাম, উদ্দিন আহমেদ। ধন্যবাদ যে প্রশ্নটা করেছেন। আমি যতটুকু আপনি প্রশ্নটা বুঝতে পারলাম যে আমরা করোনার জন্য কোয়ারেন্টাইনে থাকি বা আইসোলেশনে, কোয়ারেন্টাইনে যারা থাকি বা যারা নাকি স্টে হোমে আছি, তাদের জানালা দরজা বন্ধ রেখে আমাদের থাকতে হয়, সেজন্য আলো বাতাস আসে না। তো এর জন্য আমরা কি করতে পারি? খুব সুন্দর প্রশ্ন। তো এখন আসলে কোয়ারেন্টাইন বা যেটা ঘরে থাকা ব্যাপারটা, সেটা আমরা জানি যে যেহেতু আমাদের এই করোনা রোগটার আসলে কোনো কার্যকরী ট্রিটমেন্ট বা এখনো নেই। তো এটার একমাত্র সমাধানই হচ্ছে প্রতিরোধ করা, তো প্রিভেনশন করা। তো প্রিভেনশনের জন্যই তো আমাদেরকে বলা হচ্ছে যে আমরা যাতে ঘরের মধ্যে আবদ্ধ থাকি, আমরা এই ভাইরাস আরেকজনের থেকে আমাদের মধ্যে বা অন্য কোনো জায়গা থেকে আমাদের শরীরে না আসে, সেজন্য আমরা যেন নিরাপদভাবে বাসার মধ্যে আমরা অবস্থান করি এবং এই রোগ থেকে মুক্তি পাই। তো এটার পাশাপাশি আমরা আসলে সবাই বোর্ড হয়ে গেছি বাসায় থাকতে থাকতে। দীর্ঘদিন বাসায় এরকম থাকা আসলে এটা চিন্তার বাইরে একটা ব্যাপার। আমাদের এইভাবে বাধ্য হইতে হ্যাঁ, হচ্ছে তো যে এই যে আমরা এটা এইভাবে থেকে কি আছি। আমাদের কি কোনো এখন রকম এখান থেকে রোগ মুক্তির কি উপায় আসতে আছে? পারে? না, এখন এই আমরা প্রশ্ন। জানলার দরজা আমরা মুক্তি বন্ধ ঠিক করে না, আমরা বসে থাকি। হ্যাঁ, তো মুক্তি ঠিক এখন না। আসলে সবচেয়ে বড় যে আমরা সমস্যাটা কি হয়, আমি বলি আপু, যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আমাদের কিন্তু ভিটামিন ডি বা যেটা সূর্যের আলো থেকে আমরা পাই, সেটা রোগ প্রতিরোধের জন্য খুব একটা একটা ইম্পর্টেন্ট একটা উপাদান। সেই জিনিসটা আমরা আমাদেরকে ডিপ্রাইভ করছি, আমাদের পাচ্ছি না। তো এর জন্য আমরা যেটা করব, আমরা ইচ্ছা করলে আমরা ভিটামিন ডি3, যেটা ট্যাবলেট হিসেবে পাওয়া যায়, সেটা সবাই খাবো। রোগ প্রতিরোধের জন্য জিঙ্ক খাবো, ভিটামিন ডি3 খাবো, ভিটামিন বি মাল্টিভিটামিনও খাবো। হ্যাঁ, এই ধরনের রোগ প্রতিরোধক বাড়ানোর জন্য এই জিনিসগুলি খাবো। আর এছাড়া আমাদের প্রত্যেকেরই হয়তো বাসার ছাদ থাকতেও পারে। তো ছাদে আমরা যদি সকালের দিকে যাই, যে রৌদ্রটা যদি লাগাই স্কিনে, সেখানে ন্যাচারালি আমরা যে ভিটামিন ডি3 তৈরি হয় স্কিনে, সেটা আমাদের আসবে। এবং এটা একটা প্রচন্ড একটা ইম্পর্টেন্ট উপাদান যে আমাদের এটা করা উচিত। যতটুকু পারা যায় জানলা দিয়ে আচ্ছা, খুললে যদি রোদ গায়ে আসে, সেটাও হবে। একটা আর কথা আছে। যাদের নাকি আসলে এই কোনো অপশনই নাই, তারা আসলে আমরা ভিটামিন ডি3 খাই এক্সট্রা। হ্যাঁ, তো আমাদের এই জিনিসটা ভিটামিন যেহেতু আমরা ডি3 তো এখন, ট্যাবলেট হিসেবে পাওয়া যায়। জি আচ্ছা, আরেকটা ছোট্ট করে প্রশ্ন করি। এই যে তুমি বলেছো যে রোদে যাওয়া, একটা কথা আছে, সকালে 9টার আগে যে রোদটা, সেটা ভিটামিন হ্যাঁ, ডি অবশ্যই যে টা বেশি পাওয়া সকালবেলা যায়। রোদটা, তো এটা 9টার আগে প্রচন্ড আমরা যখন রোদ আসবে। যাব। হ্যাঁ, জি জি, সকাল 9টার আগে যে রোদটা, সেই রোদটা হচ্ছে আমাদের জন্য বেশি উপকারী। সেই রোদটা আমরা রাইট 9টার আপনার পরে যদি যাই ছাদে, তাহলে আমরা আলট্রাভায়োলেট রেটাও আমাদের ক্ষতি করতে পারে। হ্যাঁ তো রাইট, 9টার আগে জি রোদটাই আপু, হচ্ছে জি ভিটামিন ডি এর জন্য ভালো। খুব ভালো লাগলো, তুমি হ্যাঁ খুব ভালো ইনফরমেশন দিয়েছো আমাদেরকে, যে ঘরে বসে আমরা আমাদের ভিটামিন ডি ঘাটতি জনিত যে রোগগুলো আছে সেগুলোকে প্রতিরোধ করতে পারি, বি কমপ্লেক্স ট্যাবলেট খেতে পারি, তাহলে আমাদের ভিটামিন বি জনিত যে রোগগুলো আছে সেগুলো আমরা অ্যাভয়েড করতে পারবো, প্রতিরোধ করতে পারবো। এবং আমি জানি শরীফ হচ্ছে প্রিভেন্টিভ মেডিসিনের, যেখানে একটা কথাই আছে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। আমরা থ্যাংক ইউ। হ্যাঁ, বেটার দ্যান কিউর। এই রোগে আশা কোনো করি ট্রিটমেন্ট শায়লা, নাই আসলে। আহ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো হুম। আমরা প্রিভেন্ট করি। আশা করি শায়লা তো তুমি এই লাইনে কাজ করছো, তো শায়লাও যদি কিছু বলো আমাদেরকে, কিভাবে কি করলে আমরা প্রতিরোধ করতে পারি। হ্যাঁ, আমি ধন্যবাদ আপু। এই লাইনে বলতে গেলে আমি তো ওই যে সমাজকর্মী হিসেবে পরিচয় দিতে আসলে বেশি পছন্দ করি। আমার সাবজেক্টটা ছিল সোশিওলজি। তো আমি যেটা বলবো যে এর পাশাপাশি যে রোগ প্রতিরোধের থেকেও আমার কাছে যেটা মনে হয় সবসময় যে মন এবং শরীরের একটা খুব সুন্দর একটা সম্পর্ক আছে। মন ভালো থাকলে শরীর ভালো থাকবে, শরীর ভালো থাকলে মন ভালো থাকবে, ওতপ্রোতভাবে জড়িত। তো আমরা যখন লকডাউনে আমরা বসে থাকি, আমাদের আসলে এই যে বাইরের আবহাওয়া না লাগাতে শরীর যেমন খারাপ হচ্ছে, আমাদের কিন্তু মানসিক ভাবেও আমরা অনেকেই ভেঙে পড়ছি।
কাজে আমার মনে হচ্ছে যে মন ভালো রাখাটা অনেক জরুরি। আহ, মন থেকে চাইলে আসলে অনেক কিছুই আমরা কিউর করে ফেলতে পারি এবং আমরা ভালোও থাকতে পারি। মানসিক জোর বলে একটা কথা আছে, যেটা যে এই জোরের মাধ্যমেই আমরা ইভেন অনেক রোগ থেকে আমরা সুস্থও হয়ে যেতে পারি। তো আমি যেখানে কাজ করি, তো সেখানে আমি কিছুদিন আগে গিয়েছিলাম এই রোজার মধ্যে কয়েকটা জায়গায়, যে বস্তি এলাকায় আর কি কিছু হেল্প করতে আমার অর্গানাইজেশনের পক্ষ থেকে। তো সেইখানে আমি তাদেরকে দেখলাম যে আসলে তারা এই যে এত বড় একটা প্যান্ডেমিক সিচুয়েশন, তারা কোনো কিছু মানছে না, বাইরে বের হয়ে যাচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কেন বের হচ্ছেন এভাবে, এখন তো ঠিক না। তাদের প্রথম কথা ছিল এটা যে ঘরে বসে থেকে তো না খেয়ে মরে যাব। তাদের কাছে ক্ষুধার চেয়ে বড় আর কিছুই নাই, কোনো রোগই নাই। তো তারাও একটা রিস্ক নিয়েই বের হচ্ছে। তো এখন চারপাশে আর আমরা যারা একটু ভালো অবস্থানে আছি তাদের থেকে যে অন্তত খাওয়ার চিন্তাটা আমাদেরকে এখন এই মুহূর্তে করতে হচ্ছে না, আমাদের কাছে কিন্তু বড় চিন্তা যে আমরা এখানে থেকে বোর হয়ে যাচ্ছি। তো এই যে দুইটা পার্থক্যটা, একদিকে তারা বাইরে বের হতে হচ্ছে জীবিকার তাগিদে, আর আমরা বাসায় বসে থেকে আমাদের চিন্তা নাই তারপরেও আমরা বোর হয়ে যাচ্ছি। এই জিনিসটা কিন্তু যদি আমরা একটু চিন্তা করি তাদের কথা, তাহলে আমরা নিজেদেরকে অবশ্যই ভালো অবস্থানে রেখে আর কি আমরা আমাদেরকে একটা কম্পেয়ার যদি করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক ভালো অবস্থানে আছি হ্যাঁ, সেই আমরা হিসেবে। উম, হ্যাঁ, আমরা মানে তাদের থেকে বেটার তাদেরকে আছি। হ্যাঁ সেই বেটার হ্যাঁ, থেকে আমরা তাদেরকে যদি আমাদের সাহায্যের হাতটা বাড়িয়ে দিই, যে তুমি যে কাজটা করছো এক্স্যাক্টলি। বলে যে প্রাণের জন্য, তাহলে তারাও ভালো থাকবে, বের হওয়ার দরকার হবে না, আমরাও আমাদেরও। হ্যাঁ, আমরা প্রত্যেকেই ভালো থাকবো। তো আমরা সেই প্রত্যেকেই জায়গা থেকে ভালো আমাদের থাকবো। সবাইকে সবার জায়গা থেকে কাজ করতে হবে। যে আমি আজকে সোশ্যাল কর্মী বলেই যে করবো তা না, আমারও যদি কোনো উপায় থাকে সুযোগ আমিও থাকে। সেই কাজটা করবো। হ্যাঁ, আমার চারপাশে, সুযোগ। হ্যাঁ, চারপাশের মানুষকে আমি ঘরে বাইরে যেতে বাধা দিব, যদি দিব না, যাতে তার বাধ্য না হয়, আমি সেই ব্যবস্থাটাই করব। এক্স্যাক্টলি আপু, আমরা হ্যাঁ। আরো কিছু কমেন্টস পড়ি। খুব ভালো লাগলো শায়লা তোমার কথা শুনে। আমি আর কি দুই একটা কমেন্টস পড়ি। কমেন্টস গুলো পড়লে হয় কি দর্শকদের সাথে আমরা সব সময় কাছাকাছি থাকতে পারি। আকাশ লিখেছে যে অসাধারণ শোভন ভাইয়া, শোভনের গান অবশ্যই, আর কবিতা, দুইটা যে মিলে যেটা ছিল খুব ভালো লেগেছে। আহ আহ, আরিন আফরিন আক্তার, সে সবাইকে শুভ সন্ধ্যা বলেছে। আর সে একটা প্রশ্ন করেছে, করোনা যদি আক্রান্ত কেউ হয় তাহলে কি কি উপায়ে সুস্থ হতে পারে। আমরা অবশ্যই সেই প্রশ্নটা উত্তর দিব আর কিছুক্ষণ পরে। আগে কমেন্টস গুলো পড়ি। উম, মোনা মোনা খালা, সে লিখেছে যে করোনা না থাকলেও আমরা বের হই না, তো রোদের আলো পাই না, আমাদের জন্য কি ব্যবস্থা। সেটার প্রশ্নের উত্তর তো দিয়ে দিয়েছে। যদি কেউ রোদে বের হতে না চাও তাহলে ভিটামিন ডি3 ট্যাবলেট অবশ্যই খাবে। ভিটামিন বি কমপ্লেক্স আমাদেরকে খেতে হবে, বা অন্যান্য খাবারে যে আমরা যে ভিটামিন গুলো পাই সেগুলো আমরা অবশ্যই খাবো। তা আমরা এই আমাদের কমেন্টস ছিল আপাতত। আমরা এখন বুলার কাছে চলে যাচ্ছি। বুলা, তো আচ্ছা, কবিতা একটা বলেছো, আরো কিছু বলো, তারপর আমরা আবেদিন ভাইয়ের কাছে কিছু প্রশ্ন করবো। আবেদিন ভাই একটু ডাক্তারের ভাব নিয়ে বসে আছেন, একটু কম হাসছেন। তো তাই ভাবছি যে ওনাকে ডাক্তারি উত্তরগুলো ওনাকে দিয়েই দেওয়া হবে, আমরা গান বাজনা করবো। আবেদিন ভাই ডাক্তার সাহেব বসে আমি কি আছেন। আমি বুলা, কি তুমি একটু কবিতা বলো, পড়বো? কি পড়ো বিষয়ে তোমার এই বলবো? কোভিড নিয়ে একটা কবিতা পড়ো, তারপর কোভিড নিয়ে কোভিড, বা লেখা যেটা লিখেছো কোভিড নিয়ে যেটা। না কোভিড নিয়ে তোমার কি পড়তে মনে হয় চাচ্ছি। কোভিড নিয়ে কি তোমার, হ্যাঁ পড়ো, পড়ো পড়ো। আমি এমনি অন্য কবিতা আমরা পড়ি, কারণ কোভিড এর সাথে থাকতে হবে, আগামী 10 বছর কোভিড এর সাথে থাকতে হবে। কয়েকদিন ধরে শুধু ওগুলাই আর ভালো লাগছে না আসলে, তার চেয়ে অন্য কবিতা পড়ি। আমার লেখা আমাদেরকে আরো 10টা বছর কোভিড এর সাথে বাস করতে হবে। হ্যাঁ, তা তো অবশ্যই দেখছি, ডিপ্রেসিভ দেখাই খুবই। হুম। ভয় ভয়ও লাগতেছে আর কি করব। এবার আমার লেখা একটা কবিতা পড়তে পড়ি। ভয় লাগে। হ্যাঁ, হ্যাঁ পড়ো। আমার লেখা কবিতা নাম হচ্ছে প্রথম এসেছিল যে। এখনো মনে আছে তাকে, শিশিরে গোলাপ ফোটা, হালকা গোলাপি আভা বুকে, খুব মিহি ঝাঁঝালো সুবাস ছিল তাতে। সেই যে পালিয়ে গেল,
নিয়ে গেল ঠোঁট ছুঁয়ে প্রথম রক্তিম রস, রেখে গেল আলিঙ্গনের দগ দগে ব্যথা। ভোলা যায় তাকে সেই প্রেম, প্রথম পুরুষ বলে ডেকেছিলাম যাকে। এ জীবনে ক্ষমা নেই যার, মনে রয়ে যায় সে ঘৃণায় বা ভালোবাসায়। এখনো মধ্যরাতে তাই ঘুম ছুটে যায় অভ্যস্ততায়। কাচের স্লাইড ডোরে দেখি পলক ফেলি এখনো মন্থর। শুভ্র তুষার কাদায় এঁকে বেঁকে যায় সেই পদচিহ্ন। ডেন্টন পার্ক হয়ে ড্যানফোর্ড রোডে বিবর্ণ প্রায়। সে স্মৃতি কার ফেলে যাওয়া? তখন বয়স বুঝি 16, সেই তো প্রেম শুরু হলো, সেই তো পায়ে পায়ে পথ, পুকুরের স্বচ্ছ জলে ছবি, দুজনেই ভালোবাসার কবি, দুজন দুজনার। এখন 52 যায়, জীবন অস্ততে ঠায়, এখনো সেই ভাবনায়। তারপর এলো গেল তারা, সে তো হায় জীবনের ধারা, তারা প্রেম হয়? এখন মৃত্তিকা মন, এখন কি গোলাপি অধর, এখন কি কচি পিঞ্জর, এখন জননী হৃদয়, মমতা বুকের বসন, ওষ্ঠ ছোঁয়া শাসন, পাজরে কর্তব্যের পেছন। তবুও স্মৃতিতে সে সুপ্ত বেদনা হয়ে কাঁদায় নীরবে, প্রথম এসেছিল যে। ধন্যবাদ। খুব সুন্দর, খুব সুন্দর, ভালো লাগলো খুব। অসাধারণ, অসাধারণ কবিতা। আচ্ছা আচ্ছা, আবিদিন ভাইয়ের মিউট কি, সাউন্ড কি মিউট করা? একটু দেখেন তো ভাই, আপনার মনে হয় সাউন্ডটা মিউট করা। হ্যালো, তো আমি, হ্যাঁ শোনা যাচ্ছে? আমি জানি, হ্যাঁ শোনা যাচ্ছে। আপনাদের এবারে ঠিক আছে। আপনাদের সুন্দর কবিতা শুনে আমার একটা নামকরা কবির দুটো লাইন পড়তে ইচ্ছা করলো। অবশ্যই যে অবশ্যই। কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। দারুণ দারুণ, আমি আপনাকে ধন্যবাদ। এখনই কবিতা আবৃত্তি করার জন্য খুবই সুন্দর, বলতে যাচ্ছিলাম। খুবই সুন্দর। না না না, না। আমার এখন কিছু মনে টনে নাই, হঠাৎ না, কিছু আপনি তো লাইন মনে পড়ে, কিছু এভাবেই নাম করা বলবেন, কবি। হঠাৎ হঠাৎ করে বলবেন। খুবই আর সুন্দর। অবশ্যই আরেকটা কবিতা অবশ্যই বলবেন। এখন যে একটু প্রশ্ন আসছে যে আমি প্রশ্নটা পড়ছি। আসলে হয় কি প্রশ্নগুলো একটু দেরি করে আসে, যে করোনা উপসর্গ হলে আমরা কি করতে পারি, এরকম একটা প্রশ্ন ছিল। আবিদিন ভাই কি একটু বলবেন? আচ্ছা বলছি, করোনার উপসর্গ বলতে 99% ক্ষেত্রে তার আচ্ছা। জ্বর থাকবে। এছাড়া সবাই জানি আমরা এখন যা অবস্থা, পৃথিবীর সব মানুষই মোটামুটি জানি কি কি উপসর্গ হতে পারে। গলা ব্যথা, মাথা ব্যথা, ঠান্ডা লাগা, হাঁচি হওয়া, কাশি হওয়া, এটা প্রাথমিক অবস্থায় আসবে। তারপর এটা যখন আরেকটু বাড়া শুরু করবে তখন তার কিছু শ্বাসকষ্ট, ডায়রিয়া, পেটে ব্যথা হতে পারে। আরো বেশি হলে তার আরো শ্বাসকষ্ট হবে এবং অন্যান্য যে কমরবিটি থাকে সেই সমস্ত দিকে আরেকটু মানে গাঢ়ভাবে হতে পারে। তো একটা রোগীর যখন করোনা পজিটিভ হলো বা সে নিজে মনে করলো তো উপসর্গ দেখা দিল, তখন তার সর্বপ্রথম কাজ হলো কি না, নিজেকে আইসোলেশনে রাখতে হবে। নিজেই বুঝবে, টেস্ট করবে। অনেক সময় বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক সময় টেস্ট করা সম্ভব হয় না বা যাওয়া হয় না অনেক কিছুই, কিন্তু একজন সচেতন মানুষ কিন্তু প্রথমে বুঝতে পারবে তার সিমটম দেখে যে হ্যাঁ, যদি সিমটমলেস না হয় যে আমার করোনা হয়েছে বলে মোটামুটি ধরছে, তখন সে আইসোলেশনে যেতে হবে। আইসোলেশনে থেকে
তার যদি জ্বর থাকে প্যারাসিটামল খেতে হবে, এবং সর্দির জন্য তাকে অ্যান্টিহিস্টামিন, ক্লোফেনামিন মেলিয়েট আছে, ফেক্সোফেনাটিন আছে, এই সমস্ত ড্রাগগুলো সে ইউজ করবে। প্রচুর পরিমাণে পানি খাবে, এবং অনেকে যে বলে যে গরম পানি খাবার, গড়গড়া করা, গরম পানি বাষ্প নেওয়া, এগুলা বাস্তবিক ক্ষেত্রে কিছুটা এফেক্টিভ আছে, যেহেতু এটা একটা আরএনএ ভাইরাস এবং একটা লিপিড লেয়ার থাকে। সো এই টেম্পারেচারে এই জিনিসটা মানে একটা লেভেল অফ টেম্পারেচার আপ টু 30 ডিগ্রি বা 33 ডিগ্রি হতে পারে, এই টেম্পারেচার উপরে গেলে এটা ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো সে যদি হাইড্রেটেড থাকে, হাইড্রেশন মেনটেন করে, এবং টেম্পারেচার খুব বেশি না যেটা সহ্যের ভিতরে, সেই টেম্পারেচারে যদি সে গড়গড়া করে, পানি খায়, চা খায়, ভিটামিন ই যুক্ত অর্থাৎ তার ইমিউনিটি বাড়ার জন্য যে সমস্ত জিনিস একটু আগে বললেন, ভিটামিন ডি, ই, ভিটামিন সি, এগুলো খায়, তাহলে সে অনেক ভালো থাকবে। কারণ করোনা পজিটিভ হয়ে ভালো হয়ে যায় 80% ক্ষেত্রে। 80% যেখানে আমরা দেখছি সেটাতে আমাদের ভয় পাওয়ার কারণ থাকতে পারে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে আমার মনে হয়। 2-3% তো বলছে প্রাথমিক যে অবস্থায় আমরা এটুকু মেনটেন করতে পারি। হ্যাঁ 2-3% বলছে যে 2-3% এর কথা বলা হচ্ছে যে ডেথ হতে পারে, বেশিরভাগই হচ্ছে আমরা বেঁচে যেতে পারি এখান থেকে, জি জি জি। আমাদের আতঙ্ক কাজ করে। আরেকটা প্রশ্ন ছিল যে আরিন আক্তার, করোনা থেকে মুক্তি হলে কি কি পুষ্টিকর খাবার খাওয়া উচিত? আমার মনে হয় এটা প্রিভেন্টিভ মেডিসিন, যেহেতু আমাদের আছে শরীফউদ্দিন আহমেদ, শরীফ যদি বলে এখানে যে কি কি খাবার খেলে আমাদের ইমিউনিটি বাড়বে, আমাদেরকে রক্ষা করবে করোনা থেকে। খুব সুন্দর সুন্দর প্রশ্ন আসছে, আমি সব করবো আস্তে আস্তে করে, তার ফাঁকে ফাঁকে আমরা গানও করবো। শুধু কোভিড নিয়ে আলোচনা করলে আমরা প্যানিক হয়ে যাবো, আগামীকালই এই আনন্দটাকে নষ্ট করতে চাই না। এই উত্তরটা শরীফ দিবে, তারপর আমরা একটু অন্য কিছু যাবো। শরীফ প্লিজ, ভাইয়া বলো। আচ্ছা, আমাদের আসলে খাবার দাবারের মধ্যে আমরা সবাই ব্যালেন্স ডায়েট বা আমরা সবকিছু সংমিশ্রণে যে খাবারটা, সেটাই হচ্ছে ভালো খাবার। আমাদের আসলে যেটা বেশি জোর দেওয়া উচিত সেটা হচ্ছে ভিটামিন, প্রচুর ভিটামিন যুক্ত খাবার, যেগুলো সবুজ শাকসবজি, এবং সেটা বেশি অতিরিক্ত রান্না না করে সম্ভব হলে সেটা যদি খাওয়া যায়, যেমন আমরা জানি যে ক্যারট খাওয়া যায়, সেটা গাজর, তারপর অন্যান্য যে সমস্ত সবজিগুলি কাঁচা খাওয়া যায়, সেগুলো যদি খেতে পারি খুব ভালো। এছাড়া আমাদের যে সমস্ত টক জাতীয় ফল আছে, ভিটামিন সি আছে, তার মধ্যে আমরা জানি যে বাংলাদেশে আমলকি পাওয়া যায়, বিভিন্ন রকম এখন সিজনাল ফল ফ্রুট আছে, সেগুলো আমরা খাবো, ভিটামিন সি এর সোর্স হিসেবে খাবো। এছাড়াও আমরা প্রচুর পরিমাণে প্রোটিন খাবো, প্রোটিনটাও আমাদের জন্য আমাদের অ্যান্টিবডি বিল্ড আপ করতে অনেক সাহায্য করে, সেজন্য এটা আমাদের দরকার। আর এছাড়া আমরা আসলে বাসি খাবার বা বেশি ওভার কুকড রান্না, যেগুলাতে ভিটামিন নষ্ট হয়ে যায়, ওই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। আমাদের বাংলাদেশে আমরা আসলে একটু বেশি মজা করার জন্য ওইভাবে রান্না করে খাই। তো একটু কাঁচা ফল, যেগুলো সবজি যেগুলো খাওয়া যায়, সালাদ জাতীয়, ওইটা খুবই ভালো আমাদের জন্য, কারণ ওখানে আমরা ভিটামিনটা একটু বেশি পাই। আর এই জাতীয় খাবার খাওয়া আমাদের উচিত। আর একটু আসলে আমাদের একটু এক্সারসাইজ, ফিজিক্যাল একটু এক্সারসাইজ যেটা, সেটা আসলে করা ভালো, কারণ ফিজিক্যাল এক্সারসাইজ না হলে কিন্তু ইমিউন বুস্টিংও হয় না। আর সেটার সাথে সাথে আপা যেটা বলছিলেন না আগে, একটু আগে, যে সে মন ভালো থাকলে আসলে শরীর ভালো থাকে, আসলে এটা ঠিক। ইমিউন সিস্টেমটা কিন্তু, মনটা যদি ডাউন হয়ে যায়, যদি ভয় পাই আমরা, আতঙ্কগ্রস্ত হই, তাহলে কিন্তু ইমিউন সিস্টেমটা ডাউন হয়, ডাইরেক্ট একটা যোগাযোগ আছে। সেই জন্য মন ভালো করার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে, একা একা থাকা যাবে না, বন্ধু বান্ধবদের সাথে একটু কথাবার্তা বলা, সবার সাথে। যেমন আমাদের আজকে প্রোগ্রামটার মধ্যে আমরা আপা সুন্দরভাবে সাজিয়েছেন, যে আমরা আসলে শুধু ডাক্তারি পরামর্শ নিয়ে আতঙ্কগ্রস্ত হওয়ার চেষ্টা করছি না, সেখানে আমাদের কিছু এন্টারটেইনমেন্টের জন্য হচ্ছে, আমরা মজা পাচ্ছি। এই যে আমরা মজা পাচ্ছি, এটা কিন্তু ইমিউন বুস্ট আপ হবে। হ্যাঁ, তো সময় যে কিভাবে চলে যাচ্ছে আমাদের, কিন্তু 9:20, 9:30 থেকে 11টা পর্যন্ত, এখন 10টা, 10:15 বেজে গেল, আমরা কিন্তু কেউ বুঝতে পারিনি কখন সময়টা চলে গেছে। তো তুমি যদি ঘরে বসে থাকতে চুপচাপ, অনেক চিন্তা আসতো, এই বোধহয় আমার করোনা অ্যাটাক করলো, বা একটা মৃত্যু খবর শুনে মনটা খারাপ হয়ে গেল। তো আসলে আমরা যদি এরকম লাইভে থাকি, কাছাকাছি থাকি, একজন আরেকজনের আনন্দগুলোকে শেয়ার করি সবার সাথে, আমি সেই জন্য আমি দ্বীপ ফটো ক্যাফে এদেরকে বিশেষ ধন্যবাদ দিব। তারা যদি একজন, এই সম্পর্কে আমরা পরে বলবো, তাদের অনেক কার্যক্রম আছে, তার ফাঁকেও তারা সময় করে এই
একটা সুন্দর অনুষ্ঠান করে যাচ্ছে। এভরি সানডেতে, প্রতি সানডেতে এই অনুষ্ঠানটা হবে। আমরা ডাক্তারদেরকে নিয়ে আসব, তার সাথে আমরা কিছু আড্ডা দিতে পারি, সাংস্কৃতিক কর্মী এবং সোশ্যাল কর্মী আমরা সবাইকে নিয়ে আসবো। তো আমরা আড্ডার মাধ্যমে আমরা চিকিৎসা নিব, মানুষ যাতে ভয় না পায়, হাসি খুশি ভাবে আমরা যাতে বিপদ থেকে কিভাবে বাঁচা যায় সেটা জানবো ডাক্তার সাহেবের কাছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসছে, সেটা যে শরীফ বলছিলে যে মুরগি চিকেন, হ্যাঁ, আর শাকসবজি একটু বেশি সিদ্ধ করব না, কিন্তু এখন বলছে যে একটু ভালো করে সিদ্ধ করে খাবেন, করোনার জন্য ভাইরাসটা ওখানে থেকে যেতে পারে। তো একজন প্রশ্ন করছে, হাবিব নামের একজন প্রশ্ন করেছেন, তার বাচ্চা হচ্ছে নরম মুরগির মাংস পছন্দ করে, সেই জন্য ব্রয়লার মাংস ছাড়া সে খায় না, এবং তাকে অন্য সবজি ভিটামিন জাতীয় খাবার দিলেও খায় না। তো এই ব্রয়লার মুরগি যদি তাকে খাওয়ানো হয় তাতে কি তার কোনো সমস্যা হতে পারে? আচ্ছা, ব্রয়লার মুরগি খাবার ভিতরে আসলে ব্রয়লার মুরগিটা আমরা জানি যে সবাই খুব খাচ্ছি আমরা ইদানিং, কিন্তু ব্রয়লার মুরগিটা আসলে টেস্টিও না। দেশি মুরগি যেটা আমরা আগে খেতাম সেটা অবশ্যই তার খুবই বাচ্চা ভালো ছিল। পছন্দ করে, হ্যাঁ, তার ব্রয়লার বাচ্চা মুরগি পছন্দ আসলে করে। যেভাবে লালন পালন করা হয়, তার যে খাবার দেওয়া হয় তার মধ্যে কিন্তু অনেক ধরনের পয়জন, মানে যেটা এটা আমাদের জন্য ভালো আমরা নয়। আমরা সে এটাকে সমস্ত ভালো করে উপাদান বয়েল তার করে খাবো, আসলে মুরগিটার মাংসে চলে আপনাদের আসে। মানে আমি একটু তার জন্য করি। আসলে হ্যাঁ, ব্রয়লারটা কম আবিদিন খাওয়াই ভাই বলেন। আমরা তারা বলি যে ঠিক ব্রয়লার আছে না শরীফ, খেয়ে হ্যাঁ আবিদিন দেশি ভাই বলেন, মুরগি কারণ বাচ্চা খাওয়াটা খেতে চায় বেটার। ব্রয়লার মুরগি, তো যাই বাচ্চা হোক, ব্রয়লার আমাদের মুরগি কস্ট খেতে চায়। এফেক্টিভনেস, দামের দিকে চিন্তা করে অনেক সময় সেটা কম্প্রোমাইজ করি। তো বাচ্চাদের ক্ষেত্রে আপনারা দেশি মুরগি যদি আপনারা খাওয়াতে পারেন সেটা তো ভালো। এখন যদি অ্যাভেলেবেল না হয় তখন আমরা অন্যদিকে চাই। তো আপনি অল্টারনেটিভ প্রোটিন আপনি চলে যান, আপনি যে মাংসই খাওয়াতে হবে এত কথা নাই, আপনি মাছ খাওয়াতে পারেন, আপনি ডিম খাওয়াতে পারেন, হ্যাঁ, সেগুলো প্রোটিন। কারণ আমরা জানি যে মুরগিটা একটা প্রোটিন, হ্যাঁ, তো ফার্স্ট প্রোটিন, তো সেই জিনিসটাতে একই জিনিস আমরা পাচ্ছি অন্য সোর্স পাচ্ছি, মাছের মধ্যে হচ্ছে, তারপরে আমরা ডিমের মধ্যে পাচ্ছি। তো ঠিক এগুলা আছে, থেকে আমরা একটু আমরা আবিদিন নিতে ভাইয়ের পারি। কাছে আর যাই। দেশি মুরগিটা অবশ্যই আবিদিন বাচ্চাদের ভাই, জন্য যদি পাওয়া যায় সেটা আবিদিন ভাই ভালো। কিছু বলছিলেন, আবিদিন হ্যাঁ, ভাই কিছু আমি একটু বলছিলেন। যোগ করতে চাই যে আসলে করোনা ভাইরাস বা কোভিড-19 এটা কিন্তু ড্রপলেট ইনফেকশন, ইনফেকশাস ডিজিজ, ড্রপলেট ইনফেকশন, এনিমেল থেকে মানুষে আসে না। ওয়ার্ল্ড হেলথের যদি ম্যানিফেস্টেশনটা পড়েন, ওখানে পুরো লেখা আছে যে এনিমেল থেকে কখনো মানুষের আসবে না, এটা মানুষ থেকে মানুষের যায়, ছড়াচ্ছে মানুষ থেকে মানুষে। সুতরাং এখানে আসলে ব্রয়লার খেলে আমরা সিডিসি বেশি আমেরিকার জি জি বলেন। আমেরিকার সিডিসি জাস্ট গতকালও আজকে কনফার্ম করেছে সিডিসি থেকে যে confirm এটা করেছে। হিউম্যান টু পেট অথবা পেট বা অন্য অ্যানিমেল থেকে হিউম্যান, বোথ ওয়ে এটা এখন ট্রান্সমিশন নাই, এখন কোনো সন্দেহই নেই, তাদের একটা রিসার্চ হয়েছে গতকাল পাবলিশ হয়েছে। কোনো এনিমেল থেকে আসছে না। আজকেও পেয়েছি আমি এরকম ইনফরমেশন যে এটা শুধুমাত্র কন্ট্রাক্ট মানুষের সাথে মানুষের কাছ থেকে মানুষের যাবে, কোনো সোর্স থেকে আসার সম্ভাবনা খুবই কম। অনেকে তাদের পোষা কুকুর, পোষা বিড়াল ছেড়ে দিচ্ছে, এটা কিন্তু আসলে ঠিক না, না বুঝে করতেছে। ঠিক না, না বুঝে করে। আচ্ছা, তাহলে তাদেরকে একজন প্রশ্ন করেছিল যে কোন ধরনের মানুষকে এড়িয়ে চলতে হবে যারা করোনা আক্রান্ত, বুঝতে পারবো তাদেরকেই আমরা যখন বুঝতে পারবো যে আমি নিজেই যখন বুঝতে পারবো যে আমার হয়তোবা করোনা হতে পারে বা এরকম উপসর্গ পাচ্ছি, আমি নিজেকে আইসোলেশন করে ফেলবো যাতে করে অন্যদেরকে, অন্তত ঘরের মানুষ বা বাইরের মানুষকে আক্রান্ত না করি। আচ্ছা, এখন আমরা একটু অন্য দিকে যাই, একটু বেশি গম্ভীর কথা হয়ে যাচ্ছে, ভয় লাগছে যে কখন আবার চলে আসে আমাদের কাছে। তো বুলা আপা আছে, শোভন ভাই আছে, সুন্দর কবিতা আবৃত্তি শোনা যাবে ওনাদের থেকে। একটা গান করতে পারি না, জি, আমাকে কেউ গান করতে বলছে না, আমাকে আজকে আমি প্রথমেই বলেছি আমি বলছি আপু, পরবর্তী আপনার তো শুনতেই পাবেন। গান করবে। এই ফাঁকে একটি গান শুনে নেই। হ্যাঁ, আসলে আমি যদি নিজে গান শুরু করি তাহলে কেমন হবে? আমি তো অনুষ্ঠানটা সঞ্চালনা করছি, উনি নিজেই গান করে ফেলছে, তো সবাই না, তাও কি আপুর একটা গান ভাববে? শুনতে হবে, আমি আসছি আসলে খুব আশা করি। হ্যাঁ, নজরুলের, আপনি ডাক্তার, আপনি প্রফেসর, আপনি উপস্থাপক, আপনি গায়িকা। আচ্ছা কোন, আচ্ছা ঠিক আছে আবেদিন ভাই একটু বলেন কোন সাইডটা বেশি ভালো লাগে আপনার? আমি তো আপনার কলিগ একজন, আপনার মেডিকেল কলেজে তো আমাকে দেখেন, কোন সাইডটা বেশি ভালো লাগে? আপনার সব সাইডই ভালো, একটা আলাদা করে বলে আরেক সাইডকে ডিপ্লাইট করা হবে, শুধু আপনার সব সাইডই ভালো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি আর বেশি শুনতে চাই না,
বেশি প্রশংসা হয়ে যাচ্ছে। গান করি একটা, নজরুলের গান করবো। গান করো। আচ্ছা, এটা একটু বাউল রঙের গান, হ্যাঁ, নজরুলের ঘরানার, একটু অন্যরকম গান। আমরা তো অনেক গান জানি, তো এই ঘরানার গানটা আমরা খুব কম করি। এটা গাই, ছোট্ট গান, এটা পলি অঙ্গের গান, হ্যাঁ, নজরুলের পলি অঙ্গের গান। কারে বাঁশরি বাজিল মিঠো সুরে, ও কার বাঁশরি বাজিল মিঠো সুরে, মনয় দাস করা নিছ মধুপুরে গো, মনয় দাস করা নিছ মধুপুরে গো, আজিল মিঠো সুরে, ও কার বাঁশরি বাজিল মিঠো সুরে, সখী কে কাহারে চায়, সখী কে কাহারে চায়, আজ সুরে সুরে ছড়ে ছড়ে কাহারে দেয়ায়, মোর মনে যেতে চায় বাঁশরি আর সুরের দেশে, ওরে গো বাজিল মিঠো সুরে, ও কার বাঁশরি বাজিল মিঠো সুরে। খুব বাহ। সুন্দর। এতটুকু থাকুক। খুব সুন্দর হয়েছে। অসাধারণ অসাধারণ। খুবই সুন্দর। ধন্যবাদ। মিষ্টি গান, গলাটাও মিষ্টি হবে। অন্যরকম স্বাদের একটি গান। হ্যাঁ। হ্যাঁ, এটা পল্লী অঙ্গের গান নজরুলের। আচ্ছা, একটা প্রশ্ন আসছে আমাদের, যেহেতু আমরা বলছি যে সবাইকে ভালো রাখবো, তো সে একটা প্রশ্নটা বলছে এখানে দর্শকদের কাছ থেকে। শিরিন বলেছেন যে সিঁড়ি বেয়ে ওঠার সময় সিঁড়িতে পড়ে যে কোমরে ব্যথা পায়, পরীক্ষা করার পরে কোনো কিছু ধরা পড়েনি, তারপর আবার অনেকদিন ব্যথায় কুঁকড়িয়ে থাকি, কি করা যায়? সে আজকে আমাদের অর্থোপেডিক্স নিয়ে কোনো ডাক্তার আসেন নাই, তারপরেও আমরা ডাক্তার হিসেবে এটুকু বলতে পারি যে ব্যথা যখন কোমরে ব্যথা পেয়েছে, কিছু যখন ধরা পড়ে নাই, আমার যতটুকু, আমি নিজে একজন ডক্টর, এটা মাসেলের উপরে চাপ পড়েছে, মাসেল উপরে চাপ পড়েছে, ব্যথার ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে আর রেস্টে থাকতে হবে। আশা করি আমার সাথে আরো দুজন ডাক্তার যারা আছেন তারাও একমত হবেন যে যেহেতু একটা মাসেল পেন, কোন বড় ধরনের হাড়ের কিছু হয়নি, তো আমাদেরকে রেস্টে থাকতে হবে। আর হচ্ছে কোমরে যে জায়গাটা ব্যথা পেয়েছি সেই জায়গায় আমরা হট কম্প্রেশন দিতে পারি আর ব্যথার ওষুধ খেতে পারি। আপাতত ঘরেই থাকি আমরা, বের না হই। জি, এরপরও যদি ব্যথা না যায় কোনো কারণে, তাহলে আপনি পরবর্তীতে এক্স রে করে নেবেন। সে বলেছে পরীক্ষা করেও কিছু ধরা পড়েনি, তার মানে সে এক্স রে করেছে। আচ্ছা, ঠিক আছে, আমরা এরপরে ফারহানা কিছু আমাদের শোনায় নাই, ফারহানা কিছু শোনাক, তারপর শোভন রেডি হও, আমাদেরকে আরেকটা গান শোনাতে হবে। আমি শোনাবো? আমি কি শোনাবো? হ্যাঁ, তুমি শোনাতে পারো, অনেক কিছুই পারো, চাইলে সবাই সবকিছু পারে, তোমার এত সুন্দর হাসি, এই হাসিটাই ফারহান লিখে তো। আচ্ছা আপু, আমি তাহলে ওই যে সব বের হয়ে আসছে আস্তে আস্তে। আচ্ছা তাহলে আজকে তাহলে আমার লেখা আরেকটা কবিতা শোনাই। সেদিন ছিল বুকের ভেতর ভীষণ খরা, চাতক পাখির মতন ছিলাম বৃষ্টির অপেক্ষায়, চাইছিলাম কিছু বাতাস আসুক, এলো মেলো করে দিয়ে যাক উঠোন, গাছপালা আর এই আমাকে। সেদিন ছিল নিঃসঙ্গতায় ভরা বিষণ্ণ একদিন, চাইছিলাম আসুক কেউ, জিজ্ঞেস করুক আমি কেমন আছি,
চোখের ভেতর হারিয়ে গিয়ে জেনে নিক আমার চোখ আমার ভেতরকার সবটুকু। চেয়েছিলাম বৃষ্টি হোক, অতঃপর আমার প্রার্থনার মিলল উত্তর। টের পেলাম আমার ভেতর বাহির জুড়ে আশ্চর্য ভাঙচুর। চোখ তুলে অপলক আমি চেয়ে দেখি সম্মুখে দাঁড়ানো তুমি। শেষ। অনেক সুন্দর। খুব বাহ, সুন্দর। আমি তো মানে শেষ হয়ে আপনার হলো না, বিশেষ শেষ করে এখন বলতে উচ্চারণ হয়। ভঙ্গিটা খুবই সুন্দর। থ্যাংক ইউ ভাইয়া। খুব সুন্দর। তুমি মিষ্টি করা, তুমি মিষ্টি করা। হ্যাঁ, গলাটা শোভন, হ্যাঁ এবার আজকে শোভনের যেহেতু মিষ্টি সব গলাটা। অন্যরকম আয়োজন চলছে, হ্যাঁ, আমি একটু পুঁথি শোনাই আমার নিজের লেখা করোনা নিয়ে। বাহ বাহ বাহ, দারুণ। প্রথমে বন্দনা করি সৃষ্টিকর্তার নাম, তারপরেতে স্মরণ করি প্রকৃতি মহান, তারপরেতে আছেন যারা আমার আপনজন, তারাই আমার পরম প্রিয় ভাই বন্ধু স্বজন। বিশ্ব জুড়ে আছেন যত আমার শ্রোতাগণ, করোনা কালের বিষয় আশয় করিব বর্ণন। মেড ইন চায়না এক ভাইরাস ছড়ায় সকল দেশে, কোভিড-19 করোনা নামে মানব দেহে মেশে। বাহ বাহ, প্রতিষেধক না থাকাতে ঝরে লক্ষ প্রাণ, বাংলাদেশেও বিস্তার ঘটে শহর কিংবা গ্রাম। আমেরিকা, লন্ডন, স্পেন, ফ্রান্স, ইতালি, সকল রাষ্ট্রে করোনার বীজ চিনকি ছড়াইলি। সঙ্গ নিরোধ থাকতে হবে WHO বলে, কিন্তু মানুষ বাহিরে যায় নানান রকম ছলে। অবশেষে সকল দেশই লকডাউন করে, সবকিছু বন্ধ করে থাকতে হবে ঘরে, পরতে হবে মাস্ক এবং ধুতে হবে হাত, নিয়ম মানলেই বন্ধ হবে করোনার আঘাত। কর্মহীন মানুষেরা হলো দিশে হারা, কিভাবে জুটবে খাবার তাদের অর্থ ছাড়া। সারা দেশে দেখা দিল দারুণ খাদ্যের সংকট, নিম্নবিত্ত মধ্যবিত্ত সবার মাঝে প্রকট। প্রধানমন্ত্রী ঘোষণা দেন অভাব যাবে দূরে, খাদ্যদ্রব্য পৌঁছে যাবে গরিব দুঃখীর ঘরে। কিন্তু এ কি ঘটলো আমার সোনার বাংলাদেশে, প্রাণ নিয়ে ভেলকি বাজি পড়লো ধরা শেষে। ত্রাণের খবর Wow. আসতে থাকে চাল চোরা যত, খাটের নিচে সয়াবিন তেল বোতল শত শত। চোরে লোভী চোরের দল তোরা বেয়াক্কেল, করোনায় ছুলে কি করবি রে চাল সয়াবিন তেল। আরো আছে অর্থ পিশাচ গার্মেন্টস মালিক যত, মৃত্যুর কোলে পাঠিয়ে দিল শ্রমিক শত শত। তাদের হাত ধরেই ভাইরাস ছড়িয়ে পড়ে দেশে, প্রশাসন আর প্রতিরক্ষা কি করবে আর শেষে। স্বাস্থ্য বিভাগ ঘোষণা দেয় রোগী রোজই বাড়ে, করোনা নামের বিস্ফোরাটা এখন সবার ঘাড়ে। অপরদিকে সালাম জানাই ফ্রন্ট লাইন যোদ্ধা, এরাই হলেন আসল মানুষ, এরাই হলেন যোদ্ধা। সেলুট জানাই আর্মি, পুলিশ, সাংবাদিক আর ডাক্তার, সেলুট জানাই ত্রাণদাতা, নার্স এবং ব্যাংকার। তোমাদের আত্মত্যাগ রাখবে জাতি স্মরণ, চিরকাল ভালোবাসায় করব মোরা বরণ। সবার কথা স্মরণ রেখে বিষয় সুরে বলি, করোনা কালের দুঃসময়ে নিয়ম মেনে চলি। পরিশেষে মিনতি করি সবার সাধ্য মতো, খাবার দিয়ে সেবা দিও অনাহারি যত। মনে রেখো বাঁচলে বাহ। মানুষের জাগবে দেশ, সবাই মিলে করব মোরা করোনা যুদ্ধ শেষ। মনে রেখো বাঁচলে মানুষ ফেরে জাগবে দেশ, সবাই মিলে করোনা যুদ্ধ করব মোরা শেষ। বাহ, বাহ, বাহ। Wow. আরে ভাই কি শুনলাম, দারুণ, কি অসাধারণ। অনেক বছর বছর পরে ধন্যবাদ। শুনলাম এবং আসলেই ছিলি না, হ্যাঁ, আহ, আর সবচেয়ে মনে হলো মজার যে জিনিস কি আমি তো পুরো বলছি, একটা করোনার সবচেয়ে- উপরে একটা আপনি একটা পুরো সামারি হয়ে গেল আর কি। কিছুই আমারই বাদ হয়ে গেল। নেই। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে, চেষ্টা করেছি আপনাদের আমাদের অনুপ্রেরণায়। আচ্ছা আমি তো বলি, মজার কথা হচ্ছে আমরা যে এই পুঁথি থেকে আমাদের কিছু কোশ্চেন ছিল, সেই পুঁথি থেকে কোশ্চেনের উত্তরগুলো কিন্তু পেয়ে গেল দর্শক।
একটা দ্বীপ বলেছিল যে অন্য দেশে অল্প দিনে তারা করোনা মুক্ত হয়েছে, আমরা কোন দিকটা বেছে নিলে করোনা মুক্তি পাবো। শোভনের পুঁথি গান থেকে আমরা সেই কথাগুলো উত্তরগুলো পেয়ে গেলাম, তাই না? কি করে আমরা করোনা থেকে মুক্তি পাবো, শোভনের পুঁথি গান দিয়ে আমরা জেনে গেলাম। মিথিলে জাহান সে লিখেছে আমাদের যেটা সবচেয়ে খুব দরকারি পর্ব, আমরা কেমন আছে এখন আর ভবিষ্যতে কেমন থাকতে পারি সেই বিষয়টা জেনে নেওয়া। আমরা তো কেমন আছি সেটা তো আমরা জানি যে আমরা খুব বেশি ভালো নেই, ভালো থাকার চেষ্টা করছি। তো সেটা কিভাবে ভালো থাকতে পারি, তো এটা বুলা তো অনেক আগেই বলেছে, ফারহানাও বলেছে যে কি করে ভালো থাকতে পারি, সেই বিষয়গুলো আমরা অলরেডি আলোচনা করেছি। তারপরে সময় সময় আমরা আলোচনা করব। আমরা এরকম লাইভে আসবো, ফটোডি ক্যাফে যে প্রতি একদিন পর পর যে অনুষ্ঠানটা করছে, আরো অন্যান্য অনুষ্ঠান করে, প্রতি রবিবার ডাক্তারদের নিয়ে স্পেশাল ডক্টরস লাইভ করবে। তার বাদেও তারা অন্যান্য দিন, সপ্তাহে 3 দিন অন্য প্রোগ্রাম করবে, আড্ডা দিবে বিভিন্ন বিষয় নিয়ে। সেই বিষয়গুলোতে, সেই আড্ডাতে আপনারা যুক্ত হবেন, মন ভালো রাখবেন। আমাদের আর কিছু করার নেই, কারণ করোনার ওষুধ নেই, করোনার ভ্যাকসিন নেই। করোনা যদি অ্যান্টিবায়োটিক তৈরি হয়, আজকে বলেছে সেটা 1 মাসও বেশি থাকে না। তো আমি একটা ভ্যাকসিন পেয়ে গেলাম, আমি নিয়ে নিলাম, বা আমার একবার করোনা হয়ে গেল আমি বেঁচে গেলাম, তা কিন্তু না। আমাকে 1 মাস পরে আবার করোনা হতে পারে। তো আমরা এই ভয় করব না। আমরা যেটা আবিদিন ভাই বলেছেন যে মাস্ক পরতে হবে, ডিস্টেন্স মেনটেন করতে হবে, হাত ধুতে হবে সব সময়, সাধারণ যে সতর্কতাগুলো আছে কোভিড-19 এর এগেইনস্টে, সেগুলো যদি আমরা মেনটেন করি এবং আমরা যদি ক্রাউডটাকে অ্যাভয়েড করি, মার্কেটে যাব, আমরা কাজে যাব, অবশ্যই আমরা বের হব, আর কিছুদিন পরে হয়তো আমাদেরকে বের হতে হবে, আমাদের বাঁচার তাগিদে বের হতে হবে, কিন্তু আমরা যদি একটু ডিস্টেন্সটা মেনটেন করি, এই সতর্কতাগুলো যদি আমরা মেনে চলি, অবশ্যই আমরা ভালো থাকবো। আর আমাদের শরীফ যেটা বলেছে যে আমরা যদি পুষ্টিকর খাবার খাই, রোদে যাই, আমরা যদি এক্সারসাইজ করি, স্বাস্থ্যসম্মত খাবারগুলো খেয়ে থাকি, হাসি খুশি থাকি। আর বুলা বলেছে সাধারণ মানুষের সাথে মিশতে হবে, তাদেরকে বোঝাতে হবে, শুধু একা ভালো থাকতে চলবে না। দিনের শেষে আমি চিন্তা করবো আমি একটা ভালো কাজ কি করলাম, সেটা যদি ভাবি আমার নিজের মনের শান্তি হবে, তাহলে আমরা সবকিছু মিলে কিন্তু আগামী দিনগুলোতে ভালো থাকতে পারবো, যত কঠিন দিন আমাদের আসুক। আর শায়লার মতো সুন্দর কবিতা আমরা যদি লিখতে পারি, বলতে পারি, শোভনের মতো যদি পুঁথি গান গাইতে পারি, তাহলে অবশ্যই আমরা ভালো থাকবো। ভবিষ্যৎ, ম্যাডাম আমি একটু বলি, ভবিষ্যৎ কিরকম থাকবো সে ব্যাপারে আমি একটু বলি। আমরা যেরকম আচরণ দেখাচ্ছি সাধারণ জনগণ চলাফেরাতে, কাজ কারবারে, মার্কেটে, শপিং মলে, তাতে অন্তত মানে থিওরিটিক্যালি বলা যায় যে ভবিষ্যৎ কিন্তু বেশ খারাপের দিকে যাচ্ছে আমাদের। অন্যান্য দেশ তাড়াতাড়ি অনেকটা ভালো হয়েছে, আমেরিকা কিন্তু আজকে লাস্ট 24 আওয়ার্স অনেক কম। গত মানে বিফোর দিস 24 আওয়ার্স তারা বেশি ছিল, 1500 ডেথ রেট, কিন্তু লাস্ট 24 আওয়ার্স অনেক কম। তো ধীরে ধীরে সব দেশে কমছে, বাংলাদেশে কিন্তু শুরু আমার কাছে মনে হচ্ছে। আমাদের চলাফেরা এত অবৈজ্ঞানিক ওয়েতে এবং এত খারাপ ভাবে আমরা চলাফেরা করছি, যেটা ফেরিতে গেলে দেখতে পাওয়া যায়, গ্রামে দেশে, মার্কেটে, বাজারে। আসলে খুবই দুঃখজনক যে কোনো ডিস্টেন্স মেনটেন করছি না, কোনো প্রিভেন্টিভ মেজার নিচ্ছি না। তো ভবিষ্যৎ যে কি হবে এটা আল্লাহই বলতে পারেন। হ্যাঁ, আজকে একটা খবর এসেছে যে আমাদেরকে হার্ড ইমিউনিটিতে চলে যেতে হবে, এছাড়া উপায় নেই। হার্ড ইমিউনিটি ব্যাপারে আমি কিছু বলি, আমি হার্ড ইমিউনিটি ব্যাপারে কিছু বলি আপু। হার্ড ইমিউনিটি ব্যাপারে আসলে হার্ড ইমিউনিটি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যখন নাকি একটা দেশে বা একটা পপুলেশনের মধ্যে 80 to 90% লোকের রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মায়, তখন এটাকে বলে হার্ড ইমিউনিটি। তো এটা হতে পারে যে রোগটা হওয়ার মাধ্যমেও সে
জনগণের মধ্যে হতে পারে সেটা, আরেকটা হতে পারে টিকার মাধ্যমে। তো টিকা এটা তো আমাদের ভাই বললেনই, এখন পর্যন্ত এটা কোনো টিকা আবিষ্কার হয়নি, এবং যদিও হয়ও সেটা কতটুকু ইফেক্টিভ হবে, কারণ হচ্ছে যে এই ভাইরাসটা আসলে অন্য ভাইরাস চেয়ে একটু আলাদা। এটা কোনো ফিক্সড, এটার কোনো ক্যারেক্টারিস্টিক্স নাই। তো এটা কতটুকু হবে, যদিও আমরা জানি ব্রিটেন, অন্যান্য আমেরিকান বা চাইনিজরা অনেক ধরনের টিকা আবিষ্কার করা বা ট্রায়ালের কথা বলছে, কিন্তু আসলে এটা আসলে আমরা ওর উপর ডিপেন্ড করতে পারি না, আমাদের এখন প্রিভেন্টিভ মেজারে আসলে যেতে হচ্ছে। তো সেজন্য আমাদের যেটা দরকার, আমাদের হার্ড ইমিউনিটিটা ডেভেলপ করার কথা সবাই বলতেছে, কিন্তু হার্ড ইমিউনিটি যদি আসলে আমরা এখন ঘোরাঘুরি করি, হার্ড ইমিউনিটি এসে যাবে, কিন্তু এট দ্য কস্ট অফ অনেক লোক মারা যাবে বা অসুস্থ হবে। হ্যাঁ, তো সেই জন্য আমাদের যেটা বলা হচ্ছে যে আমাদের হটস্পট 3টা ডিস্ট্রিক্ট, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং ঢাকা, এই বাংলাদেশের 90% কেস এখান থেকে আসে। এই জায়গাগুলি থেকে যদি আমরা লকডাউন করে পারি তাহলে সারা দেশে ছড়াবে না। কিন্তু ঈদের মধ্যে আমরা জানি স্টে হোম স্টে সেফ, বাড়িতে থাকুন, তো সবাই কিন্তু বাড়িতে চলে যাচ্ছে ঢাকার দিকে। মানে আমি একটু মজা করে বলতেছি, এসে তারা বাড়িতে চলে যাচ্ছে জাহাজে করে, সব গ্যাদারিং করে যাচ্ছে। তো এটা আসলে ঠিক উল্টাটা করতেছি আমরা। হ্যাঁ, স্টে হোম মানে আমরা বাড়িতে যাচ্ছি একের সাথে গাদাগাদি করে, তো এটা আসলে মিন করা হয়নি। একদম সেটাই এখন যেটা যেটা বলছিলাম যে স্টে হোম, আমরা স্টোভ, তারা সেটাই করতে যাচ্ছে। আচ্ছা, আরেকজন বলছে যে ঘরে থাকতে থাকতে ফ্যাট হয়ে যাচ্ছে। তো আসলে এটার উত্তর আমরা পেয়ে গেছি, আমাদেরকে নর্মাল এক্সারসাইজ করতে হবে। যতই আমরা বেশিক্ষণ ঘরে থাকবো বেশি করে খাবো, একটা কথা আছে, ঘরে থাকলে বেশি খাওয়া হয়, বাইরে গেলে খাওয়াটা কম হয়। তো সেরকম সবারই ওজন বাড়ছে, তার সাথে আমাদের এক্সারসাইজও করতে হবে, কাজও করতে হবে। ঘরের কাজকর্ম ঠিক মতো করেন, এখন তো কাজের লোকদেরকে আমরা আসতে দিচ্ছে না, আসতে দেওয়া উচিত না, নিজেই ঘরটা পরিষ্কার করেন, তাহলে অবশ্যই আপনার ফ্যাটটা অবশ্যই কমবে, আগের চাইতেও অনেক কমে যাবে, সুন্দর ফিগারের অধিকারী হয়ে যাবেন, বলা যায় না জিরো ফিগারও হয়ে যেতে পারেন, তাই না? আমাদের মেয়েদের যারা অনেক চেষ্টা করেও জিমে যেও ফিগার ঠিক করতে পারছে না, তার অন্তত আজকে যদি এখন সমস্ত ঘরের কাজকর্ম করে অবশ্যই তাদের সুন্দর সেই ফ্যাট গুলো কমাতে পারবে, আমার যতটুকু ধারণা। তার সাথে সাথে আমাদেরও অনেক কাজ করতে হচ্ছে ঘরে, আগে যেগুলো করতাম না এখন আমাদের করতে বাধ্য হচ্ছি, যেহেতু বাসায় বসে থাকি। এটা ধাও, ওটা ধাও, ওটা মুছো, এটা আমাদেরও করতে হচ্ছে এখন। যাক, সেই জন্য আমি দেখছি আবেদিন ভাই আগে থেকে অনেকটা স্লিম হয়ে গেছে। আমি এই দৃশ্যটা খুবই এনজয় করি এবং ভালো সময়ও কাটছে। হ্যাঁ, না আমি তো দেখছি যে আবেদিন ভাই, আমি 2 মাস আগে ওনাকে যা দেখেছিলাম মেডিকেল কলেজে, তার থেকে অনেকটা স্লিম হয়ে গেছে। এটার কারণ বুঝতে পারলাম যে বাসায় ঠিক মতো কাজ করে। আর সবাই কিন্তু আমরা ফ্রেশ, আমার একটা জিনিস মনে হয় আমাদেরকে সবাইকে কিন্তু ফ্রেশ লাগছে দেখতে। আমরা বাইরে যত যাই ধুলাবালিতে থাকি, এখন আমাদের সেই ধুলাবালিটা নাই, পলিউশনটা কম, আমাদের আমরা কিন্তু অনেক দেখতে ফ্রেশ হয়ে যাচ্ছে আগের থেকে। শুধু ভাবছি যে কখন বের হব, যখন আবার বের হব তখন আমরা ঘরটাকে আবার খুব বেশি মিস করব, না ঘরে থাকাটাকে মিস করব, অনুভব করব। আমার তো এই লাইফটাকে মনে হচ্ছে যে আমরা সব ভুতুরে একটা ইয়ে হয়ে গেছি, যে আমাদের আমরা শুধু আত্মাগুলোকে মানে দেখতে পাচ্ছি, কোন শরীরকে আমরা মানে কোনো টাচ করতে পারছি না, ওইরকম ভূতের ছবির মতো সব আমরা অনলাইন অনলাইন অনলাইন, সবাই সবাইকে দেখি কিন্তু কেউ কারো ইয়ে নাই, পুরো ভুতুরে একটা ইয়ে। হ্যাঁ, এখন অবাক কাণ্ড, অনলাইনে যে এত কিছু করা যায় যে এটা অনেকে জানতোই না। ক্লাস 3 বাচ্চাও দেখি অনলাইনে ক্লাস করে, মেডিকেল সায়েন্সে সেখানে অনলাইন, মানে সব এভরিহোয়ার অনলাইনে চলতেছে আর কি, আলাপ আড্ডা সবকিছু অনলাইনে চলছে। আর আপু, আমি একটু সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে একটু আগে বেরোতে চাচ্ছি। শোভন কেন আগে বেরোতে চাচ্ছে? আজকে তো কাজ আমাদের। হ্যাঁ, আবেদিন ভাই, কারণ হচ্ছে যে আগামীকাল রাত 8টায় কণ্ঠশীলনের আগে বের হতে চাও, আমাদের সাথে আরো আধা ঘন্টা থাকো, থাকতে পারলে ভালো লাগতো। আচ্ছা, এখন তো আমাকে ওনার যদি শেষে আরেকটি পুঁথি বা আরেকটা গান শুনে যেতে পারি তাহলে আমাদের আড্ডাটা আরো আনন্দদায়ক হবে। হ্যাঁ, সেটাই। শোভন কিছু আচ্ছা, আমি গান শুনিয়ে বিদায় নিই তাহলে। একটু কণ্ঠশীলনের
হ্যাঁ হ্যাঁ অবশ্যই। না, কণ্ঠশীলনটা তুমি একটু বলো, তোমার কণ্ঠশীলনের কাজকর্ম সম্পর্কে একটু বলো। হ্যাঁ অবশ্যই। কণ্ঠশীলন নিয়মিত আবৃত্তি চর্চার একটি জায়গা, সংগঠন। এটি বাংলাদেশের অনেক পুরনো একটি সংগঠন। প্রতিষ্ঠাতা মূলত হচ্ছে ওয়াহিদুল হক, এবং অনেক সেটাই বলছি। গুণী মানুষরা এর সাথে জড়িত। আমাদের সভাপতি গোলাম সারোয়ার, এখন বর্তমানে অধ্যক্ষ আছেন মীর বরকত। আমরা নিয়মিত 4 মাস পর পর একটি করে প্রশিক্ষণের আবর্তন সম্পন্ন করি, বছরে 3টি, এবং তার মধ্য দিয়ে আবৃত্তি চর্চা, উচ্চারণ, এবং সম্প্রতি আমরা যেটি সংযুক্ত করেছি সেটি হচ্ছে বানানের একটি সিলেবাস আমরা এর সাথে যুক্ত করেছি। একসাথে আমরা এই 3টি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি, এবং যারা আমাদের কণ্ঠশীলনের সাথে যুক্ত হতে চান তাদের প্রাথমিক আবর্তন এবং প্রয়োগ শেষ করে তারপর সদস্য হতে হবে। এই আর কি। আমাদের কণ্ঠশীলনের আয়োজনে নজরুল জয়ন্তী আগামী রাত 8টায় অনুষ্ঠিত হবে ফেসবুক লাইভে। সবার জন্য উন্মুক্ত, সবাই যুক্ত হবেন, সবার আমন্ত্রণ জানাচ্ছি। আর একটি গানের অনুরোধ আছে, আমি কিছুটা করে বিদায় নিচ্ছি, কারণ আমার জন্য অনেকে অপেক্ষা করছে। আসলে কালকের অনুষ্ঠান নিয়ে অনেক কিছু প্রস্তুতি রয়েছে। আমি কুমার বিশ্বজিতের, আপু বলছিল যে কেউ আনন্দের গান বা প্রেমের গান সবার জন্য। আর এই লাইভে আমি খেয়াল করেছি, গত লাইভে এসে বড় অংশ তরুণরা যুক্ত থাকে লাইভে, এবং পরবর্তীতে তরুণদের উদ্দেশ্যে আমি কুমার বিশ্বজিতের একটি গান করবার চেষ্টা করছি। তুমি কি চাও না সোনালি দিনের সোনালি সুখের ইশারা, কাটার আঘাত ভুলে তুমি এসো এই ফুলেরই কাছে, যেখানে সীমান্ত তোমার সেখানেই বসন্ত আমার, ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে, ডাকি তোমায় কাছে। রা 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 রা। হাজার ফুলে ছেয়েছে যে পথ, আমি চিনি চিনি সে ঠিকানা, তোমার মনের নীরব ভাষা সেও তো আমার আছে জানা। আমি তো চাই না তোমারে দ্বিধা, ভেঙে দাও কাচেরি বাধা, সীমার বাঁধন ছিঁড়ে তুমি ধরা দাও আমারই কাছে, যেখানে সীমান্ত তোমার সেখানেই বসন্ত আমার, ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে, ডাকি তোমায় কাছে। রা 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 রা। ঝড়ের দিনে ভুলেছে যে পথ, আমি জানি জানি তার বেদনা, নতুন আলোর জোয়ার এলে আমি চাই তারে দিতে আশা। তুমি কি চাও না সোনালি দিনে সোনালি সুখের ইশারা,
কাটার আঘাত ভুলে তুমি এসো এই ফুলেরই কাছে, যেখানে সীমান্ত তোমার সেখানেই বসন্ত আমার, ভালোবাসার হৃদয়ে আমি বারে বার আসি ফিরে, ডাকি তোমায় কাছে। রা 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 রা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর। আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ তার আগে আপনাকে। একটু শুনে যাও। হ্যাঁ, সবাই অবশ্যই। বলছে সবাইকে এসআরএফ খান শুভ্র সবাইকে অসংখ্য শুভেচ্ছা দিয়েছে, শ্রদ্ধা দিয়েছে। বলছে এমন সুন্দর সময়ে রোজার শেষে পবিত্র একটি ঈদের আগে এত সুন্দর করে সবাই আলোচনা করছেন, আমরা সবাই উপকৃত হচ্ছি। আর শোভনকে যেটা বলছি, না এখন কাছে আসা দরকার নেই, করোনার জন্য একটু দূরে থাকাই ভালো, সীমান্তটা দূরে থাকে। তো তো তুমি শোভন ভাইয়ের এখন কাছে দূরে একটু চলে আমরা যেতে পারো। প্রত্যেকে কাছে আছি সবাই। শোভন ভাইয়ের কাছে আরেকটি অনুরোধ, হ্যাঁ, আবেদন ভাই। পরবর্তীতে আড্ডার সময় আরেকটি পুঁথি যেন লিখে নিয়ে আসেন। অবশ্যই আমি চেষ্টা করব। আমরা শোভনকে অবশ্যই। সবসময় যাব। ধন্যবাদ। ঠিক আছে, আমরা শোভনকে ঈদ মোবারক বলি। আর ও খুব ভালো থাকো। ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক। সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ। থাকো। তুমিও ভালো থাকো। হ্যাঁ। আল্লাহ হাফেজ। অসংখ্য দর্শকদের পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ। আচ্ছা, এবার আবেদিন ভাই আপনি একটা কবিতা আবৃত্তি করেন, অনেকদিন আপনার কবিতা না না, শুনিনি। আমার কবিতা আবৃত্তি করার মতন ওইভাবে মনে নেই। তো আচ্ছা, আপনি এই যে করোনা নিয়ে বা আপনার যে রুগী দেখেন, সেরকম নাইজেরিয়া বা বাংলাদেশে কিছু মজার ঘটনা বলেন। আমার মনে হয় আপনার ফান্ডের অনেক মজার ঘটনা আছে, আপনি চাইলেই সেটা বলতে পারবেন। আমাদের শরীফ কোথায় নেটওয়ার্কের বাইরে চলে গেছে। মজার এই ঘটনা। সময় তো অনেক ঘটনা ঘটে। আমি জানি আপনার জীবনের মেডিকেল কলেজের সময় অনেক মজার ঘটনা আছে, সেগুলো বলতে পারেন। সেগুলো কিন্তু খুবই চমৎকার। কেউ ভাবতেও পারবে না ডাক্তারদের মেডিকেলে পড়ার সময় কি রকম মজার ঘটনা ঘটে যেতে পারে আমাদের মধ্যে, কেউ ভাবতেও পারবে না। অবশ্যই আমরা সেগুলো শুনতে চাই। আচ্ছা, ডাক্তাররা হয়তো বা বুঝতে পারবেন পরীক্ষাটা। জুরিসপ্রুডেন্স একটা পরীক্ষা আছে, তো আমাদের থার্ড ইয়ারে ছিল। তো ওখানে আমি পরীক্ষাটা দেব না, মানে ওই প্রয়োগটা দেব না, 4 মাস পরে আবার পরীক্ষা হবে ধরে নিয়েছিলাম। তো সব বন্ধুরা বলল যে না, পরীক্ষা দিতেই হবে। জি, ফরেনসিক মেডিসিন বলি, ফরেনসিক মেডিসিন, জি, ফরেনসিক মেডিসিন পরীক্ষাটা দিতেই হবে। করা হয়। জি জি জি, মানে পোস্টমর্টমের রিপোর্ট এবং অনেক কিছু থাকে আর কি সেখানে। ছুরি, তারপরে বিভিন্ন জিনিস থেকে বলতে হয় যে এই জিনিসটা ওনার দিয়ে মারা হয়েছিল, মানে আমি নন মেডিকেল পার্সনদের বোঝাচ্ছি আর কি। অথবা রেপ কেসের কিভাবে এভিডেন্স পাবেন, কিভাবে প্রমাণ করবেন, এই সমস্ত জিনিস আর কি। এনিহাউ, তো রিটেন দিয়েছি, ভালোই হয়েছে। কারণ রিটেন ওনাদের স্যারদের যে লেকচার খাতা ছিল ওখান থেকে কোশ্চেন এসেছে, মোটামুটি খারাপ হয়নি। এখন ভাইবার ভয় চলে যেতে যাচ্ছি না, তোর বন্ধুরা বলতেছে না পারবি, তুই যা দে। তো ঢুকছি, ঢোকার পরে টুকটাক প্রশ্ন স্যাররা করতেছেন, সবগুলা খাতার ভিতরে মোটামুটি পেরেই যাচ্ছি। তো পারতে পারতে এক পর্যায়ে আমাদের প্রফেসর ছিলেন প্রফেসর নুরুল ইসলাম স্যার, ম্যাডাম চিনেন হয়তোবা। তো খুব রাশভারী একজন লোক ছিলেন। তো উনি একটা প্রশ্ন ধরলেন যে ফলস ইনসাইনিটি এবং ট্রু ইনসাইনিটির মধ্যে পার্থক্য কিভাবে বুঝলেন। তা আমি তো বইতে পড়ি নাই, আমি সাথে কিছু লেকচার পড়ে গেছি। তা আমি মনে করছি এটা মনে একটা জেনারেল প্রশ্ন ধরছেন, এটা যে বইয়ে লেখা আছে এটা আমি জানি না। মানে সত্যিকারের পাগল আর ভান করা পাগল, এই দুটোর মধ্যে আপনি পার্থক্য কিভাবে করবেন। আমি অনেকক্ষণ চিন্তা করে আমার জেনারেল টেস্ট করতেছে। আমি বললাম স্যার, তারা দুজনেই খুব কাছাকাছি আসলো। আগে বললো যে স্যার আমি তার বাসায় যাব। বাসায় যাবা? আচ্ছা ঠিক আছে, গেলা, তারপর কি করবা?
আলম স্যার যতই পাগলামি করুক ওই বউয়ের সাথে পাগলামি করে স্যার পার পাবে না। সো বউয়ের সাথে কি করে আমি যদি বেড়ার ফুকা দিয়ে লুকে লুকে দেখতে পাই তাইলেই বুঝতে পারবো এটা কি সত্যিকারের পাগল নাকি ভান করা পাগল। নুরুল ইসলাম তার সামনাসামনি আসছিল, আস্তে করে পিছিয়ে দিয়ে গেলো বেয়াদব থাকার বাইরে এখান থেকে, বই পড়ে না, আড্ডা মারে, খেলে, আর এগুলো সব শিখের উপর বসে থাকে। আইসা ফাইল বাইরে এখান থেকে, আমি জি স্যার সালাম আলাইকুম বেরাচ্ছি। তখন এক্সটার্নাল বলতেছে না না না, এক্সটার্নাল আসছিল সিলেট মেডিকেল কলেজ থেকে, বলতো যে এই ছেলেটার কিন্তু ট্যালেন্ট, আই লাইক হিম। কিসের বলেন তো সিলেট মেডিকেলে? আমার এক্সটার্নাল নামটা ভুলে গেছি, মনে নাই। এই ছেলেটা তো ঠিক কথাই বলছে, বইয়ে লেখা আছে 10 days অবজারভেশন। এ যে বই পড়ে না এটা বুঝছি, কিন্তু এর আইকিউ দেখেন, সে কিন্তু সে অবজারভেশনই করতেছে। আপনি ভর্তি করবেন, বিছনায় রাখবেন অবজারভেশন, আর বেড়ার ফুকা দিয়ে অবজারভেশন, তো একই তো কথা হইলো। তো অসুবিধা কি? তো অবজারভেশন, আমি তোমার পাস করাবো। উত্তরে পাস করাবে না? অবশ্যই। ছেলেটার আইকিউ 4-5 এর জন্য তাকে পাস করানো উচিত। জি স্যার, সালাম দিয়ে বেরিয়ে আসছি। এই খুবই মজার একটা বিষয় জানতে পারলাম। এরকম অনেক মজার ঘটনা আমাদের মেডিকেলের মধ্যে আছে। এরকম একটা ঘটনা জানি যে একজন ফার্মাকোলজির আমার সাবজেক্টের একজন রাজবাড়ী টিচার ছিলেন। ওনার একটা কোশ্চেন না পারলে তাকে পাস করাতোই না। তো একটা ছেলে বোধহয় 11 বার না তো কতবার 5-6 বার ফেল করেছে। তো রাজশাহী মেডিকেলে, আপনি চিনেন শামসুজ্জোহা স্যার, মারা গেছেন স্যার। তো স্যারের পাশে স্যার ইন্টারনাল আর এক্সটার্নাল আসছে। তো স্যার কি কারণে বাথরুমে গেলেন, সেই সময় স্টুডেন্টটা এক্সটার্নালের পা ধরে ফেলছে, পা ধরে বলছে আমাকে পাস করান, আপনি যদি পাস না করেন আমার স্যার কখনোই আমাকে পাস করাবে না। আমার 11 জন ভাই বোন, 11 জন ভাই বোন, আমি সবার বড় ছেলে, আমার যদি পাস না হয় আমার ফ্যামিলিটা ধ্বংস হয়ে যাবে বলে ইন্টারনাল বাথরুম থেকে আসতে আসতে সে আবার তার সিটে বসে গেল। এক্সটার্নাল আর কি প্রশ্ন করবে, বলছে ও খুব ভালো পারছে, ওকে ছেড়ে দেন। তো ছেড়ে দিল তাকে। এরকম অনেক মজার ঘটনা আমাদের আছে। এটা নিয়ে আমরা একদিন আসবো মেডিকেলে। আমি একটা পাশাপাশি একটা দুঃখের ঘটনা বলি, সময় আর কিছু আছে? একটি ছোট্ট দুঃখের ঘটনা। হ্যাঁ অবশ্যই সময় আছে আমাদের। আচ্ছা, সময় আছে আমাদের হাতে, আরো কিছু কোশ্চেন আছে যেগুলো। জি, তো ময়মনসিংহ মেডিকেল কলেজে বন্ধুরা পড়তেছে, রাত হয়েছে। আমাদের অভ্যাসে ছিল রাতে পড়াশোনা করা, দিন বইরা পলিটিক্স পড়া, এটা করা সেটা করা, অনেক কিছু করে রাতে পড়াশোনা করতাম। তো তখন এটা ফার্স্ট ইয়ার, তখন আমাদের লাশ কেটে বা কাটা থাকে সেটা দেখে পড়তে হয়। এখন তো প্লাস্টিক বডি ম্যাক্সিমাম মেডিকেলেই, আমাদের সময় কিন্তু সত্যিকারের লাশ থাকতো। তো কয়েকজন বন্ধু মিলে একজনকে ধরেছে যে তুই কি এখন এই রাত্রিবেলা ওই লাশের ঘরে, অ্যানাটমির ঘরে যেতে পারবি? হ্যাঁ পারবো, এটা কোনো ব্যাপার হলো নাকি? সে বলে যে ঠিক পারবে, হ্যাঁ পারবো। তখন বাজি দশে, তুই যদি পারিস তাহলে আমরা তোর চাইনিজ খাওয়াবো, আর যদি না পারিস তুই সবাই চাইনিজ খাওয়াবো। হ্যাঁ খাওয়াবো, না পারলে তো কবে দেবি? আজকে না কালকে, সব ঠিকঠাক করে কালকে দেবে। এখন বন্ধুরা দেখলো যে সে অ্যাডামেন্ট, সে যাবেই, মানে সে পারবে। এখন ওরা কি করা যায়, ওরা নিজে একটা প্ল্যান করছে। এখন এই ছেলে তো জানে না যে ও প্ল্যান করছে। এখন ওরা করছে কি, ওদের বন্ধুর ভিতর একজন ওই বন্ধুটাকে বলছে যে একটা লাশের উপর একটা রুমাল থাকবে, তুই রুমালটা নিয়ে আসবি, যদি রুমালটা নিয়ে আমাদেরকে দেখাতে পারিস তাহলে বুঝবো যে হ্যাঁ তুই ওই রুমে গেছিস। এখন ও যখন রওনা দিছে তার আগে ওদের এক বন্ধু ওই একটা খালি টেবিলে, যেগুলো লাশ থাকে তার মাঝখানে একটা খালি টেবিলে নিজে শুয়ে সাদা কাপড় দিয়ে ঢেকে তার বুকের উপরে সে রুমালটা রাখছে। বাকি বন্ধুরা কিন্তু সবাই জানলার পাশে উঁকি দিয়ে দেখতেছে ও কি করে। তো কি করে, সত্যি অন্ধকারের ভিতরে সে গেছে, যাইয়া সে রুমালটা নিয়েছে। যখন রুমালটা হাতে নিয়েছে তখন ওই বন্ধুটা লাভ দিয়া মজা করার জন্য করছে, সেখানে আসলে বুঝতে পারে না কি ঘটনা ঘটবে। হাতটা চেপে ধরছে, দেখে বলতে তুই রুমাল নিয়ে কই যাস? যে কইছে সে তো মাথায় নাই যে কোনো লাশ উঠে বলতে পারে যে রুমাল নিয়ে কই যাস। ওই জায়গায় তার হার্ট অ্যাটাক করে এবং ছেলেটা এখানে মারা যায়। তো এটা নিয়ে অনেক গন্ডগোল, মানে প্রিন্সিপাল অনেক সাজা দিয়েছেন, অনেক কিছু হয়েছে, কিন্তু সবাই বলছে যে কেউ বুঝতে পারে না। আর ফার্স্ট ইয়ার তো আসলে মেডিকেল সায়েন্সের অনেক কিছুই বোঝার কথা না, তারা বুঝতেই পারে না একটা মানুষ সাডেন হার্ট যে স্টপ হয়ে যেতে পারে, এটা তাদের ধারণাই আসেনি আর কি। এটা খুবই দুঃখজনক, মজা করতে গিয়ে বিরাট দুঃখের কাণ্ড হয়ে দাঁড়িয়েছে আর কি। ঘটনা ঘটে যেতে পারে, আসলে ঘটনা ঘটে যেতে পারে। আসলে এগুলো নিয়ে আমরা বেঁচে থাকতাম। আর আমার একটা ঘটনা আছে ছোট্ট করে, তাহলে আমরা আমার অ্যানাটমি
অ্যানাটমি পড়ার সময় একটা ঘটনা বলি একটু ছোট্ট করে। সেটা শুনলে তোমাদের খুব খারাপ লাগবে যে আমি পকেটের মধ্যে নারকেল ছিঁড়ে নিয়ে ঘুরতাম। ক্ষুধা লাগতো তো, আমাদের 2-3 ঘন্টা একাধারে ক্লাস থাকতো। তো আমাদের একদিন একটা ডেড বডি আসছে, ফিমেল ডেড বডি। তো আমাকে স্যার বললেন এটাকে ডিসেক্ট করো, কাটো। একদম লাশ, ফ্রেশ লাশ। কাটতে চেয়ে প্রচুর মণিপুরি লাশ ছিল, প্রচুর ফ্যাট ছিল। তো আমি যে ছুরি দিয়ে কেটে তারপরে ছুরিটা আমি কি করলাম, যে পকেটে নারকেল চিড়া রাখে সেই পকেটেই রেখে দিলাম। কিছুক্ষণ পরে যখন ক্লাস করতে বসছি, নারকেল চিড়াটা খাচ্ছি, দেখি যে একটু অন্যরকম স্বাদ, মানে এরকম স্বাদ তো না, একটু যেন তাকে দেখে চর্বিটা নারকেল চিড়ার মধ্যে মিশে গেছে। আমি মনে হয় চর্বিটা খেয়ে ফেলেছি। সেই সময় ক্লাস থেকে কিছু বলতেও পারছি না, ও তো মানে বমিও চলে আসছে। যদি কিছু বলি স্যাররা তো ক্লাস থেকে বের করে দেবে। আমি আর এখন পর্যন্ত নারকেল চিড়া খেতে পারি না। তো এটা আমার একটা মানুষের চর্বির যে স্বাদটা কিছুটা হলো আমি পেয়েছি। পেয়েছেন। হ্যাঁ, এরকম অনেক ভয়াবহ ঘটনা আমাদের মেডিকেলে পড়ার সময় ঘটে। তো আমরা যে ফ্রন্টলাইন সোলজার যারা কাজ করছে, আরেকটা প্রোগ্রামে আমরা করব। হ্যাঁ, আপনাদের এই মজার কাহিনীগুলো নিয়ে আমরা আরেকটা প্রোগ্রাম করব, এবং সেখানে আমরা এগুলো আবার শুনবো। তো আমাদের একটা দর্শকের কোশ্চেন আছে, সুমন উনি জিজ্ঞেস করতে, আমি গত 2 দিন আগে একটা ইফতারের প্রোগ্রামে ছিলাম। তো সেখানে যে ছিলাম আমরা প্রায় 10 জনের মতো। তো সেখানে এখন আজকে নাকি জানতে পারছি সেখানকার একজন নাকি করোনায় আক্রান্ত। তো সে এই ক্ষেত্রে সে এখন কি করবে? আবেদিন ভাই বলেন। আচ্ছা, করোনা আক্রান্ত হয়েছে, সে ধরে নেবে যে হ্যাঁ আমার করোনা হয়েছে, হোক বা না হোক, সে প্রথমেই ধরে নেবে যে আমার করোনা সংক্রমিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেক্ষেত্রে সে প্রথমেই আইসোলেশনে যাবে। আইসোলেশনে যে সে ইনকিউবেশন পিরিয়ড সাধারণত 2 থেকে 10 দিন, আমাকে সে কটা দিন ওয়েট করতে হবে, অর্থাৎ 4-5 দিন পরে আমাকে টেস্ট করে দেখতে হবে যে আমি আসলে পজিটিভ কিনা। যদি পজিটিভ হয়, প্রথমে কোয়ারেন্টাইনে গেছে, যদি পজিটিভ হয় তাহলে সে আইসোলেশনে যাবে এবং বিভিন্ন যে হসপিটাল, করোনা হসপিটাল হয়েছে তাদের সাথে যোগাযোগ করবে। যদি তার সমস্যা হয় তাহলে সেখানে সে যাবে, আর যদি সমস্যা না থাকে তাহলে সে 2 সপ্তাহ পর্যন্ত আইসোলেশনে থেকে পরবর্তীতে আবার টেস্ট করে সে যদি নেগেটিভ দেখে তাহলে সে সাধারণভাবে মানে ফ্যামিলির সাথে মিশতে পারে, অথবা এর পরে আরো 3 থেকে 6 সপ্তাহ পরে আবার টেস্ট করে কনফার্ম হয়ে সে আরো মিশতে পারে। আর যদি সে পজিটিভ প্রথমেই না হয় তাহলে তো সে চিন্তামুক্ত হয়ে গেল যে আমার কিছু হয়নি, কিন্তু প্রথমেই তার ধরে নেওয়া উচিত যে আমার সংক্রমিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন আমার মাথায় যেটা আসলো এখন, তো আমার যদি তার করোনার কোনো মানে কোনো লক্ষণ না থাকে, সেক্ষেত্রেও কি তুমি ইমিউনিটি টেস্ট করাবে? জি, টেস্ট করাবে। এই জন্য আমাদের দেশে দেখা যাচ্ছে যে 33% ক্ষেত্রে কোনো সিমটম ছাড়াই করোনা পজিটিভ হচ্ছে। সুতরাং সে যে সিমটম লেস থেকে পজিটিভ হয়নি সেটা তো আমরা জানি না। সুতরাং অন্তত তার থেকে আরো অন্যান্য মানুষদের অথবা তার ফ্যামিলি মেম্বারদের জন্য না ছড়ায় সেদিকে সাবধানতার জন্য নিজে কোয়ারেন্টাইন থেকে টেস্ট করে কনফার্ম হয়ে আইসোলেশনে যাবে কি যাবে না সে ডিসিশন নেওয়াটা তার বুদ্ধিমানের লক্ষণ হবে। অবশ্যই অবশ্যই। আর তার সাথে যারা ছিল তারা সবাই মোটামুটি ভাবে আইসোলেশনে থাকতো। এই জন্য সরকার যে বারবার করে বলে যে আপনারা কোনো দাওয়াতে কোনো কিছুতে মিশবেন না, বারবার করে বলা হচ্ছে, বিভিন্ন ডাক্তার, বিভিন্ন প্রতিষ্ঠান, সরকার বিভিন্নভাবে বলছে। তো এটা নিশ্চয়ই একটা কারণ আছে, সেটার কারণটা ইম্প্যাক্ট করবে সেটি বোঝা যাচ্ছে আর কি, যে আমরা যদি কোথাও না মিশি এবং দরকার না পড়লে বাইরে না যাই, আমাদের অফিস চেষ্টা করি বাসা বসে করতে। হ্যাঁ, ডাক্তারি ক্ষেত্রে ডাক্তার বলতে যেতে হবে, তাদের ফ্রন্টলাইনে যেমন যুদ্ধ করবে ঠিক তেমনি মানুষের সেবাও করবে, এবং সেটা যদি না করতে যায় তাহলে তো সে মানুষ চিকিৎসা পাবে না। তাদের করতে যাওয়া উচিত বা অন্যান্য সংস্থা যেরকম অন্যান্য কাজ করে সেটা করতে হবে। যদি নিজে ওইভাবে যুদ্ধ করার জন্য প্রস্তুত না হয়ে যায় তাহলে তার সংক্রমণ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। আদারওয়াইজ তার যদি সম্ভব হয় সে বাসায় থাকবে, এটা বারবার বলা হচ্ছে, তার নিশ্চয়ই কারণ আছে। কারণ যদি আমরা না মেনে আমরা অবিবেচিতের মতন যদি আমরা বের হই, আড্ডা মারি, কাজ করি, তাহলে তো কিছু করার নেই।
দেশের মানুষ ধীরে ধীরে আরো সংক্রমিত হয়ে আরো সংখ্যা বাড়তে থাকবে। হয়তো এমন আল্লাহ না করুক, এমন হতে পারে যে আমেরিকার চেয়ে কম নয় আমরা আক্রান্ত হয়ে গিয়েছি। কারণ এখন জিনিসটা দেখা গেছে কি যে এরকম হচ্ছে যে উনি যে প্রোগ্রামটাই ছিল সেই প্রোগ্রামে আরো 4-5 জন ছিল, ওইখানে একজন আক্রান্ত হয়েছে, সেখান থেকে আবার তারা আবার যেখানে চলাফেরা করছে তারাও আবার আরো মানুষের সাথে চলাফেরা করছে, তাদের ফ্যামিলি আছে, তাদের ভিতর থেকে আবার তারাও আক্রান্ত হবে। আবার এইভাবে করে করেই তো জিনিসগুলো আপনার আমি যেটুকু আমার নলেজে যেত আত্মীয় থেকে শুনেছি, উনি একজন লয়ার ছিলেন, ওনার পজিটিভ হয় উনি চীন থেকে এসেছিলেন, 170 জনের হয়েছিল একটি মানুষ থেকে, 170% এফেক্টেড বাই দ্যাট লয়ার। সিম্পলি সে বুঝতে পারে নাই বা ভুল করছে, যা হোক না কেন, তখন সবাই টনক নষ্ট। এত সংক্রামক রোগ, মানে কি পরিমাণ সংক্রামক এটা কল্পনা করা যায় না। একটি মাত্র ভুলের জন্য 170টা যদি আমরা মাল্টিপ্লাই করতে থাকি, দেখা যাবে কত মানুষ কত মানুষ। তো ওদের দেশ তো পাশ্চাত্য দেশগুলো যেহেতু অনেক ডেভেলপ, তাদের প্রিভেন্টিভ সাইডে অনেক ডেভেলপ, আমরা অনেক পিছিয়ে আছি অনেক দিক থেকে। কিন্তু আমাদের চিন্তাধারাটাকে যদি ইমপ্রুভমেন্ট না করি, তাহলে তো আমাদের নিজেদের ক্ষতি নিজেদের হবে, নিজের ফ্যামিলির ক্ষতি হবে, নিজের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে। একদম একদম। তো আফরোজা আপু, আপনার কাছে একটা প্রশ্ন আছে যে আপনার কাছে একটা কোশ্চেন আছে যে আমরা যারা দুশ্চিন্তাগ্রস্ত হই এবং হঠাৎ করে কর্মহীনতায় অস্বস্তি ফিল করছি, এদের স্বস্তির জন্য কিছু কি করা আছে? সহজ কোনো উপায় আছে কি? আমি কোশ্চেনটা মানে নেটওয়ার্কের কারণে একটু কম মানে ভালো বুঝতে পারি নাই। হঠাৎ করে কেউ যদি প্যানিক হয়ে যায়, তার স্বস্তির জন্য কিছু করার আছে কিনা? মানে দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে বা কর্মহীনতায় হচ্ছে, এদের স্বস্তির জন্য কি কিছু করার আছে? সহজ কোনো উপায় আছে কিনা? অ্যাকচুয়ালি এটা তো পার্সন টু পার্সন ভ্যারি করবে যে কার কিরকম কতটুকু পর্যায়ের অস্বস্তিকর অবস্থা। কারোর হাতে ইনকাম নাই, হ্যাঁ, সে কি সামনের দিনগুলোতে কি করে খাবে সে চিন্তা করছে। কারোর হাতে সবকিছুই আছে, টাকা পয়সা সবকিছু আছে, কিন্তু মন ভালো করার জন্য কিছু নাই, ভয় পাচ্ছে। এটা পার্সন টু পার্সন ভ্যারি করবে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সোশ্যালিটিটাকে বাড়াতে হবে। আমরা ভুলে থাকার চেষ্টা করবো, আমাদের যাই আসুক না কেন। আমরা এরকম যদি আমাদের সামর্থ্য থাকে, আমরা ফেসবুকে ঢুকবো, লাইভ দেখবো, মানুষের সাথে কথা বলবো, ওভার টেলিফোনে কথা বলতে পারি, শেয়ার করবো। সবচেয়ে বড় জিনিস হচ্ছে শেয়ার করা। এই শেয়ারের উপরে আর কোনো কিছুই নেই। আমরা যত বেশি শেয়ার করবো তত বেশি আমরা ভালো থাকবো। দূর থেকে শেয়ার করবো। আর আমাদের এখন অনেক সুবিধা আছে শেয়ার করার। দেশে বিদেশে আমরা কিন্তু এরকম লাইভে আসতে পারি, কথা বলতে পারি, মেসেঞ্জারে কথা বলতে পারি, গান শুনতে পারি, আমরা ইউটিউবে প্রোগ্রাম দেখতে পারি, আমরা নিজেকে একাও ভালো রাখতে পারি। অনেক বিষয় চলে আসছে। আমি যদি আজকে থেকে 100 বছর আগে চিন্তা করি, তখন একটা মহামারী ছিল, প্রতি 100 বছর পর পর একটা একটা করে মহামারী আসছে। সেই সময় মানুষের অবস্থার কথা যদি চিন্তা করি, তখন তাদের কাছে কিছুই ছিল না। তাদের ঘরে বসে একদম নিঃসঙ্গ থাকতে হতো, হয়তো বা তাদের হাতে কিছু বই ছিল। তা আমরা এটাও করতে পারি, আমরা বই পড়তে পারি, আমরা গান শুনতে পারি, আমরা ছবি দেখতে পারি, আর স্বাস্থ্যসম্মত যে বিষয়গুলো আছে ঘরের কাজকর্ম করতে পারি। ঘরের মানুষের সাথে আমরা ঠিক মতো থাকতে পারি। যদি আমাদের মধ্যে ঘরের মানুষের মধ্যে কেউ বাইরে না যায়, তাহলে আমরা ঘরের মানুষের সাথে একজন একজনের কাছাকাছি আসতে পারি, এটা সমস্যা নেই। কেউ যদি হাসপাতাল থেকে আসেন, যেমন আদিন ভাই একজন ডক্টর, উনি হাসপাতালে যান, সেখান থেকে আবার বাসায় আসেন। অনেকে বাসায় ঢোকার সময় অনেক বেশি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আসতে হয়, একটা সাথে সাথে ওনার ছেলে বা মেয়ের সাথে উনি কাছে চলে আসতে পারেন না। তো আমরা যারা শুধুই ঘরে থাকি, বাইরে যাই না, তাদের জন্য তো আরো ভালো উপায় আছে। আমরা একসাথে আনন্দ করতে পারি, একসাথে গল্প করতে পারি, যেটা আমরা এতদিন করতে পারি নাই আমাদের কাজের জন্য, ব্যস্ততার জন্য। ঘরের মানুষের সাথে সুন্দর সময়। ধন্যবাদ আফরোজা আপু। আমার আরেকটা ছোট্ট কোশ্চেন আছে, আমাদের দর্শকের ছোট্ট কোশ্চেন আছে, আর আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে। তারপরে আমরা শাইলাতে যাব, শাইলা আপু আমাদের জন্য একটা গান করবে, তারপরে আমরা শেষে আফরোজা আপুর গান দিয়ে আজকে শেষ করব। ছোট্ট একটা কোশ্চেন হলো, যারা স্মোক করে
এই করোনা পরিস্থিতিতে তাদের জন্য কি কোনো অ্যাডভাইস আছে কি বা কোনো কিছু বলবেন? স্ট্রংলি ম্যাডাম আমি বলি, অবশ্যই এনটি ডক্টর ডাক্তার জি বলা যাচ্ছে। হ্যাঁ অবশ্যই। strongly prohibited smoking, stop smoking. স্মোকিং লং রানে যে কি করবে সেটা চিন্তা বাদ দিলাম, সেটা তো খুবই খারাপ। ক্যান্সারের 90% কারণ হলো গিয়ে স্মোকিং, কোনো সন্দেহ নেই। কিন্তু এখনকার টাইমের জন্য স্মোকিং স্টপ, স্মোকিং স্টপ, স্মোকিং স্টপ, আদারওয়াইজ তার বডি ইমিউনিটি নেমে যাবে, রেসপিরেটরি ট্র্যাক্টটা ইনফেকশনের জন্য তৈরি হয়ে থাকবে। করোনা ভাইরাস বসে আছে তাকে অ্যাটাক করার জন্য, কিভাবে ধরবে সে তৈরি, সে মিউটেটেড হয়ে নিজের অবস্থা নিজে পাল্টিয়ে যখন দেখবে আরে এই লোকটা স্মোক করে, এটা ধর তাড়াতাড়ি, তাকে ধরাটা খুব সহজ হয়ে দাঁড়াবে। কারণ তার ইমিউনিটি যে কমে গেছে শুধু তাই নয়, তার ইনফেকশাস হয়ে আছে, সে তার রেসপিরেটরি ট্র্যাক্ট গুলো পুরো ভালনারেবল হয়ে আছে, অলরেডি তার মিকস মেমোরিটা চেঞ্জ হয়ে গেছে। লেটেস্ট একদম হোয়ের লাস্ট দেখা গেছে যে হু এখন বলছে যে এই ভাইরাসটা মেইনলি এফেক্ট করে ভেসেলের এন্ডোথেলিয়ামে, এন্ডোফ্লেবাইটিস হয়, এন্ডোফ্লেবাইটিস হয়ে থ্রম্বাস তৈরি হচ্ছে। এখন দেখা যাচ্ছে যতটা নিউমোনিয়ায় ভুগতেছে তার চেয়ে অনেক বেশি। একটা স্টাডি করছে আমেরিকাতে, দেখছে যে ভেন্টিলেশন দিয়ে মারা যাচ্ছে 12% তারা মারা যাচ্ছে, 88% কাজ করতে পারছে। ঘটনা কি, যে ভেন্টিলেশন দিয়ে রাখতেছি নিউমোনিয়ার পেশেন্ট কেন বাঁচবে না? তার কারণ হলো গিয়া থ্রম্বাস তৈরি হচ্ছে। এই থ্রম্বাসটা অ্যাম্বুলান্স থেকে থ্রম্বাস হয়ে ব্রেইনে যাচ্ছে, পেশেন্টটা আসলে মারা যাচ্ছে স্ট্রোকে, হার্ট অ্যাটাকে। এই কিছুদিন আগে আমাদের একজন সচিব মারা গেলেন, উনি কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, আমার বড় ভাইয়ের বন্ধু, সম্পূর্ণ সুস্থ, সবাই বলছেন না আমি ভালো হয়ে গেছি, আমার কোনো জ্বর নাই, আমাকে কালকে ছেড়ে দেবে। ঠিক সেই মুহূর্তে ওনার স্ট্রোক করে এবং তার সাথে হার্ট অ্যাটাক হয়, উনি সাথে সাথে মারা যান। এই যে একটা থ্রম্বাস তৈরি হচ্ছে, এটা রাস্তা তৈরি করে দেয়া হলো গিয়া স্মোকিং। তো স্মোকিং যদি সে বন্ধ না করে, ধরে নিতে পারবে সে তার নিজের ক্ষতি সে নিজে করছে। ধন্যবাদ। খুবই সুন্দর বলেছেন। ধন্যবাদ আবেদিন, ডক্টর আবেদিন ভাই। তো আমরা এখন একটু অনেক তো আমরা আলোচনা করলাম করোনা নিয়ে, তো দর্শকরা আমাদের অনেক কোশ্চেন করছে, আশা করি দর্শকরা আমাদের কাছ থেকে অনেক কিছু জানতেও পারছে। তো আমরা একটু ফারহানা আপুর কাছে যাব। ফারহানা আপু যদি আমাদের জন্য এখন, যেহেতু আমরা শেষের দিকে, তো আপনার কাছ থেকে যে তারপরে আফরোজা আপুকে দিয়ে আজকে শেষ করবো, যেহেতু প্রোগ্রামটা শুরু করছিল আফরোজা আপু। ও আচ্ছা, যাই হোক, ফারহানা আপুর ইন্টারনেট কানেকশনের কারণে উনি মেবি আমাদের থেকে একটু ডিসকানেক্ট হয়েছে। যাই হোক, হোয়াটএভার, তাহলে আমরা আফরোজা আপুর কাছেই যাই। তো আফরোজা আপু, তো আপনি যদি আমাদের আমি আপনার কাছ থেকে আমি একটা পার্সোনালি একটা অ্যাডভাইস নেওয়ার জন্য যেটা বলবো, আমি ম্যাক্সিমাম সময় কোনো কাজে বা যে কোনো ক্ষেত্রে বাইরে আমার যেতে হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি স্পেসিফিক কোনো রুলস বা কোনো কিছু কি আমি মেনটেন করতে পারবো বা মেনটেন করতে হবে কি? মাস্কটা পরলে হবে, বাইরে যখন যাচ্ছ মাস্ক পরবে। আচ্ছা। আর বাইরে থেকে এসে আমরা যেটা সাধারণ সতর্কতা, যে আমরা মাস্কটা বাইরে থেকে ঘরে ঢোকার আগেই মাস্কটা খুলে ফেলবো, ওটা নিয়ে ঘরে ঢুকবো না। স্যান্ডেলটা বাইরে রাখবো। একটা কাপড় চোপড় দিয়ে খুব বেশি ছড়ায় না, আমরা যদি এটা বাথরুমে ঢুকে যাই, যে কাপড়টা কোথাও রেখে একটা ফ্রেশ কাপড় পরে নেই, হাত মুখটা ভালো করে ধুয়ে নেই। বা সবচেয়ে ভালো হচ্ছে গরমের কাল আমরা গোসলই করে ফেলি, তাহলে আমি পুরোপুরি ভাবে সমস্ত জীবাণু থেকে মুক্ত হয়ে গেলাম, নিজেকেও ভালো রাখবো আর বাড়ির লোকজনদেরকেও ভালো রাখতে পারবো। এটাই সতর্কতা, আর কিছু না। একটু সতর্ক হলেই হয়, খুব বেশি কিন্তু কঠিন না এই সতর্কতাটা, খুব কঠিন না, কিন্তু খুব কঠিন না। অনেক ধন্যবাদ আপু। যেহেতু আপনার ফারহানা আপু চলে আসছে, তো ফারহানা আপু যদি আমার কথাটা শুনছিলেন কিনা? ছোট্ট একটু করে গান করবে ফারহানা, মিষ্টি গলায়। ফারহানা আপু কি শুনতে পাচ্ছে? একটু ফিক্স হয়ে আছে মনে হয় না। আচ্ছা, যাই হোক, তো আমরা আফরোজা আপু, আপনি আমাদের যেহেতু আগামীকাল নজরুল জয়ন্তী, তো সেই ক্ষেত্রে তো আমরা কি একটা নজরুলের গান করেছি, আমি আর একটু অন্যরকম গান করি। তাহলে আপনার এখন অবশ্যই রাত হয়ে আসছে, কবিতাও শুনলাম, হ্যাঁ একটু রোমান্টিক গান করি, মনটা ভালো হোক, ভালো ঘুম হোক। আচ্ছা, অনেক গম্ভীর একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করছি আমরা,
তো হ্যাঁ। অনেক বিষয় এইখান থেকে এই ফারহানা প্রোগ্রাম কিন্তু থেকে চলে আসছে অনেকে জানতে আবার। পারছে। হুম। ফারহানা সমস্যা শুনতে নেই। পাচ্ছো? ফারহানা নেটওয়ার্কে যেহেতু সমস্যা করতেছে, আচ্ছা, তো ঠিক আমাদের আছে, আমি প্রোগ্রামটার শুরু করি। সময়ও শেষ। তো হ্যাঁ, আমরা আমি শুরু আপনার করতে কাছ করতে থেকেই গান। হ্যাঁ। আচ্ছা তো আকাশ, একটা কথা আমরা বলি, কি আমি গানটা আমরা দিয়ে শেষ করে দিব, হ্যাঁ, তার আগে বিদায় নিয়ে নিই আমরা সবাই। বিদায় নিয়ে নিব। হ্যাঁ, হ্যাঁ। হুম, আমরা সবাই বিদায় নিয়ে নিই, ঈদ মোবারক সবার জন্য। যার যার। ঈদ মোবারক, আগাম ঈদ হ্যাঁ। মোবারক সবাইকে, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ কামনা করি। হুম। ঈদ সবাই ভালো মতো কাটুক, হ্যাঁ, এটা দোয়া করি সবার কাছ থেকে আমি এবং সবার আমিও বিদায় নিচ্ছি, সবাইকে ঈদ মোবারক বলি। ধন্যবাদ। ঠিক আছে, ওকে, আমিও গান দিয়ে সবার কাছ আমিও থেকে বিদায় বলছি নিচ্ছি। যে গান গাইতে গাইতে আমাদের আকাশ ডক্টর লাইভ আবিদিন হবে। আবিদিন স্যার, আফরোজা ম্যাম, ফারহানা আপু, বোলা আপু, সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এতটা সময় দেওয়ার জন্য, আমাদের দর্শকদের এত সুন্দর একটা সন্ধ্যা উপহার দেওয়ার জন্য। দর্শকরা আপনাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারছে, অনেক কোশ্চেন, অনেক অজানা ব্যাপারগুলা এখানে শেয়ার করা হয়েছে, যেগুলো দর্শকরা জানতে পারছে। তো আই থিঙ্ক দর্শকরা অবশ্যই উপকৃত হয়েছে এখান থেকে। তো আশা করি আমরা প্রত্যেক রবিবারে এই প্রোগ্রামটা করব। আর যারা এই আমাদের প্রোগ্রামটা দেখছে, তারা আবার যদি আবার পুনরায় আলোচনা শুনতে চায়, তাহলে অবশ্যই তারা আমাদের ইউটিউব চ্যানেল বা থাকবে, এখান থেকে আবার দেখে নিতে পারবে। তো আফরোজা আপু যদি শুনতে পারেন আমাকে, তো আপু যদি আফরোজা আপু কি আমাকে শুনতে পাচ্ছেন? অ্যাকচুয়ালি আমাদের তো অনলাইনের এই নেটের এক প্রোগ্রাম, তো সবারই নেটওয়ার্কের প্রবলেম থাকে। এর জন্য একটু শেষের দিকে বা শুরুর দিকে সবার নেটওয়ার্ক একরকম থাকে না, যে কারণে আমাদের একটু সমস্যা হয়ে যায়, কারণ এটা আসে, কারণ নেট চলে যায়। তারপরে যা আসছে আমরা নেটওয়ার্ক আফরোজা সমস্যা আপুকে হচ্ছিল খুব। পেয়েছি। আপু গানটা শুরু করে ওকে দাও। ওকে, হ্যালো, তো হ্যাঁ, আপনি আচ্ছা একটু ঠিক আছে, আমি গানটা শুরু করে দিই। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু করেন, দেন আমরা আচ্ছা, আজকের মতো আমি গান দিয়ে সবার কাছে বিদায় হ্যাঁ, নিচ্ছি। হ্যাঁ, কালকে সবার ঈদ শুভ হোক, আর একটা রোমান্টিক গান গাই। একদম সবাইকে ঈদ মোবারক। আকাশ তোমাকে ঈদ মোবারক। কবিতা ঈদ মোবারক আপু, সবাইকে ঈদ মোবারক। প্রহর এসেছে রাতে নির্জনে, কবিতা পড়ার প্রহর এসেছে রাতে নির্জনে, জোনাকি আলো নিভে আর চলে শালে মহুয়ার বনে, জোনাকি আলো নিভে আর চলে শালে মহুয়ার বনে, কবিতা পড়ার প্রহর এসেছে রাতে নির্জনে, রাতে চৈত্রে রাতে কেটেছে সময় হাতে রেখে হাতে, কবিতার সাথে চৈত্রে রাতে কেটেছে সময় হাতে রেখে হাতে, সেই কথা ভেবে কিছু চাওয়া আমার আধারের গান শুনে, জোনাকির আলো নিভে আর যায় শালে মহুয়ার বনে, কবিতা পড়ার প্রহর এসেছে রাতে নির্জনে। এবার কে ঈদ ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক, ঈদ মোবারক, মুবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ আবার মোবারক। দেখা হবে আমাদের।